हम आँख भी कर दे तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी कर दे তো চর্চা নেই হতে। জানি না কতটা ঠিক বললাম। কিন্তু এই শেরটা আকবর এলাহাবাদীর লেখা। এখন যার বক্তব্যে এটা ভাইরাল হচ্ছে, যার ভিডিওতে এটা ভাইরাল হচ্ছে, সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুক এবং লাদাখ সংক্রান্ত ইস্যু এবং তারও আ আরো ঊর্ধ্বে এই ধরনের ইস্যুগুলো কিভাবে কন্ট্রোল হচ্ছে আজকের দিনে ইন্ডিয়া বা ভারতে এবং বিশ্বে ইন জেনারেল, সেটা নিয়ে কথা বলতে আজকে আমরা জুটেছি আমাদের পডকাস্টে। বল কৌশিক, তোর কি মনে হয় এই এই নতুন ডেভেলপমেন্ট নিয়ে? ডেভেলপমেন্টের যদিও অভাব নেই, মানে যখনই কথা বলতে শুরু করি আমরা বড় বড় ডেভেলপমেন্ট থেকেই যাই। ইনিশিয়াল থট কি না, তোর? এই লাদাখের ঘটনাটা নিয়ে ইনিশিয়াল থট বলতে গেলে তো মানে অনেক কিছু বলতে হয়। খুব ইনিশিয়াল যদি আমি আমার রেসপন্স বলি, সেটা হচ্ছে যে বিশেষ করে সোনাম ওয়াংচুক যখন গ্রেপ্তার হলো, আমি দেখলাম তারপরে দেশভক্ত ওই একই কথা বলছে। আমি তোকে বলছিলাম যে এই সপ্তাহটা যেটা গেল, যেটা আজকে শুক্রবার, তার আগের যে সপ্তাহটা গেল, এই সপ্তাহটা হয়তো ভারতবর্ষের আগামী দিনের ইতিহাসে হ্যাঁ। একটা বেশ গুরুত্বপূর্ণ ইয়ে চ্যাপ্টার বা কতগুলো পেজ তো দখল করবে বটে। হ্যাঁ। কারণ সোনাম ওয়াংচুকের গ্রেপ্তার বা এই ধরনের অ্যাক্টিভিস্ট, উমর খালিদ আজকে 5 বছর হলো জেলে আছে, শারজিল ইমাম, আরো অনেক নাম এরকম পাওয়া যাবে। কিন্তু সোনাম ওয়াংচুকের গ্রেপ্তার যে কারণে মোর সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে যে এই লোকটা ঠিক পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল না। হ্যাঁ। এই লোকটা ইনভেন্টার, তারপরে দেশ বিদেশের বহু পুরস্কার ইত্যাদি পেয়েছে এবং সরকারের সকল গুড বুকে হ্যাঁ। এর নাম ছিল। হ্যাঁ। এবং এ এক সময় সরকারের মানে সরকারের যে স্কিম, অ্যাটলিস্ট আমি যদি এটা বলি, সেই স্কিমটাকে খানিক নন পলিটিক্যালি হলে পরেও সে সমর্থন করেছিল, 2 হাত ভরে সমর্থন করেছিল। হ্যাঁ। সেই লোকটা মাত্র কয়েক বছরের মধ্যে এমন জায়গায় চলে যেতে পারে সেলফ তার দাবি দাবা তোলার জন্য, যে তাকে গ্রেফতার করা হয়, দ্যাট টু এনএসএ অ্যাক্টে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে। এবং সেটাও অতটা সারপ্রাইজিং নয়। আরো সারপ্রাইজিং হচ্ছে যে কিভাবে উইদিন আ ডেজ বৃহৎ পুঁজির যে স্ট্রাকচার, সোকল্ড আইটি সেল, সেটা দিয়ে একটা মানুষকে ডিসক্রেডিট করা হয়। মানে আচ্ছা, ওটাতে যে যাচ্ছি। লোক আমার মনে হচ্ছে যে মানে লাদাখের ইস্যুটা মেইন স্ট্রিম মিডিয়ার থেকে এতদিন অন্তত, এখন তো কারণ আছে তাই, এতটাই আনকাভার্ড। আমার মনে হয় একটা ছোট্ট খুব তাড়াতাড়ি ব্রিফ ব্যাকগ্রাউন্ড দিয়ে নেওয়াটা না, জরুরি। সেটাই তো যাবো, সেটাই অবশ্যই যাবো। তো বাট মানে আমি যেটা বলছিলাম সেটা না, হচ্ছে যে কেন আমি ওই ডিসক্রেডিটের গল্পটা ওই জন্যই যেতে চাইছি, মানে এইটার আগে ব্রিফটা দিয়ে নিতে চাইছি, বিকজ তাহলে এই ডিসক্রেডিটের গল্পটা আরো পরিষ্কার হয় যে কিভাবে ওই চেঞ্জটা খুব তাড়াতাড়ি হয় আর কি। সেই জন্যই আমি বলতে চাইছি। হুম, তো ছোট 2 মিনিট একটা ব্রিফ দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে খানিকটা এরকম ঘটনাটা যে মানে লাদাখ তো আগে 2019-এর আগে কাশ্মীর রাজ্যের পার্ট ছিল, জম্মু অ্যান্ড কাশ্মীর। এবং যেহেতু জম্মু কাশ্মীরে মুসলিম মেজরিটি পপুলেশন, তো এটা প্রায় 1980-90 এর কাছ থেকে, যখন বিশেষ করে কাশ্মীর ইনসার্জেন্সিটা বাড়ছে, আতঙ্কবাদ বাড়ছে, তখন থেকেই লাদাখ ওই অঞ্চলের দাবি ছিল যে আমাদেরকে সেপারেট ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত প্রদেশ ঘোষণা করা হোক। তো সেই দাবি নানান সময় নানান রকম ভাবে চলেছে। কখনো যে খুব বড় আন্দোলন হয়ে উঠতে পেরেছে তা নয়, কিন্তু এই দাবিটা তো ছিল, যেটা ওই কখনো মাথা তুলেছে, কখনো মাথা নামিয়েছে। এইটা মানে ওদের ওই ইচ্ছাটা পরিপূর্ণ হয় 2019-এ এসে, যখন কেন্দ্রীয় সরকার কাশ্মীরের ওপর থেকে কাশ্মীরের যে মানে 370 ধারা স্পেশাল এবং স্পেশাল স্পেশাল পাওয়ার এবং 35 আর্টিকেল 35 এ, যেটা দিয়ে কাশ্মীর এবং কাশ্মীর গোটা রাজ্যটাই আর কি কিছু স্পেশাল প্রবিধান পেত, সেটাকে সরিয়ে দেয়। তাতে করে, এবং সে সরিয়ে শুধু দেয় না, কাশ্মীরকে ভেঙে দেয় এবং কাশ্মীরকে একটা আলাদা ইউটিতে মানে কেন্দ্রশাসিত প্রদেশে কনভার্ট করে, লাদাখকে একটা আলাদা কেন্দ্রশাসিত প্রদেশে কনভার্ট করে। তাতে করে লাদাখের আপামর পপুলেশন অন্তত, আহ, মানে আপামর পপুলেশন বলা ঠিক না, অন্তত যারা প্রমুখ মুখ, যাদের অনেক দিনের দাবি ছিল যে লাদাখকে ইউটি করতে হবে, কেন্দ্রশাসিত প্রদেশ করতে হবে, তারা ইনিশিয়ালি তারা ইনিশিয়ালি খুব খুশি হয়। এইটাকে ইগনোর করে
যে কিভাবে সেটা করা হয়েছিল। আমি কিভাবে আমরা যাবো পরে, এখন ডিটেইলে যাচ্ছি না, এখন ব্রিফে বলছি। এবার যেটা হয় এর ফলে যে এতদিন অব্দি আচ্ছা লাদাখ খুব ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া, ফলে লাদাখে মানে যে কেউ যা কিছু গিয়ে করলে, বিশেষ করে শিল্প বা শিল্পপতিরা, তাহলে খুব গন্ডগোল আছে, মানে ইকোলজিক্যাল গন্ডগোল আছে, পরিবেশগত গন্ডগোল আছে, প্লাস ওখানে যেহেতু মানে ওখানকার লোকজনের কালচার, যেহেতু ওখানকার লোকজন মূলত ট্রাইবাল, তাদেরও কালচারাল গন্ডগোল আছে, মানে গন্ডগোল হবে। এবার যখন ওই 370টা হাটিয়ে নেওয়া হয় এবং 35-এ যেগুলো স্পেশাল প্রভিধান ছিল কাশ্মীরের জন্য, লাদাখও তার পার্ট ছিল, এখন যেটা হয়ে গেল যে লাদাখ একটা কেন্দ্রশাসিত প্রদেশ হয়ে গেল, তার কাছে আর কোনো কন্ট্রোল নেই নিজেকে শাসন করার, কারণ সে কেন্দ্র তাকে শাসিত করছে। তার কাছে নিজেকে প্রোটেক্ট করারও কোনো 370 বা আর্টিকেল 35 নেই, যেটা তখন ছিল যখন সে কাশ্মীরের পার্ট ছিল। এইবার একটা লাদাখের দাবি উঠলো যে ঠিক আছে আমরা ইউটি হিসেবে থাকি, কিন্তু অন্তত আমাদের যেটাকে সংবিধানের 6 শিডিউল বলে, যেখানে সিক্স শিডিউল। কোনো ট্রাইবাল এরিয়া তাদের আইন কানুন অনুযায়ী তাদেরকে শাসন করার একটা অধিকার পায়, সেইটার দাবি লাদাখে উঠতে শুরু করলো। এবং যেটা হতে শুরু করলো যে 2019-এ ওখানকার একটা লোকাল নির্বাচনে বিজেপি তাদের ম্যানিফেস্টোতে বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা 6 শিডিউল দেবো। সিক্স এটা শিডিউল আনবো। এটা এটা প্রমিস করলো তাদের। এবং 2020 থেকে আস্তে আস্তে তো সবকিছু ঠিক আছে, যে যা চাইছে লাদাখের লোকজন যা চাইছে তা পেয়ে যাচ্ছে, সরকারও বলছে হ্যাঁ আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। গল্পটা ঘুরতে শুরু করলো 2020-21 নাগাদ, যখন আস্তে আস্তে এটা পরিষ্কার হতে লাগলো যে মোস্ট লাইকলি, বিশ্বরে যখন অমিত শাহ গৃহমন্ত্রী হলো, মোস্ট লাইকলি 6 শিডিউল দেওয়ার দিকে সরকার একটু ধানাই বানাই করছে। 2021-22 আস্তে আস্তে না, মোটামুটি অমিত পরিষ্কার শাহ হয়ে গেল। অমিত শাহ তো মানে আর্টিকেল 370 হাঁটানোর সময় হাঁটানোর থেকেই সময় গৃহমন্ত্রী, গৃহমন্ত্রী। রাইট রাইট রাইট। তো সেখান থেকে মানে এরকম সোর্সে এরকমও বলা হয় যে অমিত শাহ মানে আবার সোর্স মারফত এরকম খবর পাওয়া যায় যে অমিত শাহ নাকি এই অবধি গিয়ে অন্দরমহলে বলেছে যে প্রধানমন্ত্রী দিয়ে দিলেও আমি দেবো না, মানে আমি আটকাবো, হচ্ছে মানে 6 শিডিউল লাদাখকে দেবো না। 6 শিডিউলের মূল কথা হচ্ছে লাদাখের ওখানকার লোকাল লোকজন তাদের নিয়ম কানুন বানানোর সুযোগ পাবে, তাদের একটা তাদের 30 জনের কমিটি তৈরি তাদের করতে পারবে হ্যাঁ মানে যারা তাদের নিজেদের মতো। লোকালি নিজেদের গভর্ন করার সুযোগ পাবে, এটা তাদের দেবে না। তো মানে এটা যখন গভর্ন করার সুযোগের থেকেও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যেটা যে এই যে ইকোলজিক্যাল সেন্সিটিভিটি এবং ডেমোগ্রাফি এটাকে ঠিকঠাক রাখার জন্য হুম, যে নেসেসারি হুম, আইনগত পদক্ষেপ, হুম, সেটা ওই 30 জনের কমিটিটা নেওয়ার অধিকার থাকে। একদম একদম একদম। এবং 6 শিডিউলের অন্তর্গত ভারতের অনেকগুলো এলাকা, যেমন নর্থ ইস্টে অনেকগুলো এলাকা, হুম, আসামের অনেকগুলো এলাকা 6 শিডিউলের অন্তর্গত, এবং হুম। মূলত এটা বানানো মেঘালয়, হয়েছে যেখানে ত্রিপুরা। যেখানে ট্রাইবাল পপুলেশন বেশি, এবং লাদাখেও কিন্তু তাই 97% ট্রাইবাল পপুলেশন, ফলে ওদের দাবিটা খুব হুম, অসঙ্গত কোনো দাবি না, বা খুব হুম, অন্যায্য কোনো দাবি না, ইউনিক কিছু দাবি না। এটা যখন পরিষ্কার হয়ে গেল 2021 আস্তে আস্তে যে না, সরকার নিজের প্রমিস থেকে সরে যাচ্ছে এবং লাদাখকে একটা ভীষণ ডেঞ্জারাস জায়গায় ফেলে রাখা হলো, যাকে যখন তার কাছে নিজেকে শাসন করার অধিকার নেই, আবার নিজেকে প্রোটেক্ট করার মতো আর্টিকেল 370 বা হুম। 35 নেই, তখন লাদাখের লোকাল এবং এটা লোকজন, কেন, এটা নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ আমরা আসবো ভেতর। সেটাতে, আমি আবার হুম, এটা শেষ করে নিই। তখন লাদাখের হুম, লোকজন মানে মূলত লাদাখের দুটো অংশ আছে, একটা লে আর একটা কার্গিল। তো লেটা মূলত বুদ্ধিস্ট পপুলেশন, আর কার্গিলটা মূলত মুসলিম মুসলিম পপুলেশন। তো দুটো বডি ওখানকার, একটা হচ্ছে এলএবি যেটা হচ্ছে লে অ্যাপেক্স বডি, আর কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এরা দুজন মিলে এটা মানে এটার জন্য আন্দোলন করতে শুরু করলো। এবং 2023, আই থিঙ্ক 23 আস্তে আস্তে সোনম ওয়াংচুকও সেই আন্দোলনের সাথে জুড়ে গেল। সোনম ওয়াংচুকের কি হিস্ট্রি থেকেছে, সে কিভাবে হুম, সরকারকে সাপোর্ট করেছেন যাচ্ছে যেতে পারে। তো যখন এটা শুরু হলো এবং তারা নানান সময় নানান রকম ভাবে প্রোটেস্ট করেছে, রাস্তায় নেমে, হুম, পায়ে হেঁটে, যখন কোনো কিছু দিয়ে কিছু হলো না তখন 2023 তারা একটা অনশন করলো। প্রায় বোধহয় 15-20 দিন চলেছিল ওই অনশনটা। একই রকম হুম, অনশন 2024-এও করলো। আচ্ছা এর মাঝখানে অনেক কিছু ঘটছে, মানে প্রোটেস্ট ক্রমাগত চলছে। হুম, কিন্তু আবারও যেহেতু লাদাখ দিল্লির কাছাকাছি না, এবং লাদাখের লোকজন ভারতের কোর লোকজনের কিছু এসে যায় না তাদের কি হচ্ছে না হচ্ছে, তো সেগুলো মেইন স্ট্রিমে কোনোভাবেই কভার হচ্ছে না, যারা হ্যাঁ, খবর ভারতের রাখতো। কোথাও মানে শুধু এটা লাদাখ স্পেসিফিক না, এটা না না, গোটা লাদাখ মণিপুরেও স্পেসিফিক না, 2-3 বটেই বছর বটেই ধরে যা চলছে। বটেই। তো হ্যাঁ, কিছু এসে যাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে। 2025-এ আবার এরকম একটা আহ, আচ্ছা অলরেডি লাদাখে নানান বড় বড় পুঁজিপতিদের জমি দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, যে এই নানান রকম হুম, প্রজেক্ট হুম, লাদাখে হবে এবং ওখানকার লোকাল লোকজনদের অসুবিধা হওয়া শুরু হয়ে গেছে। তো রাগও ক্রমাগত বাড়ছে। 2025-এ এরকমই আরেকটা আরেকটা 35 দিনের হাঙ্গার স্ট্রাইক, আমার অনশন করতে শুরু করে সোনম ওয়াংচুকের নেতৃত্বে আরো অনেক লোকজন। 10ই সেপ্টেম্বর এটা শুরু হয়। 20 সেপ্টেম্বর গৃহমন্ত্রীর তরফ থেকে বলা হয় যে ঠিক আছে আমরা এবার কথাবার্তা বলতে রাজি আছি, কথা বলা যেতে পারে। আচ্ছা তো 5 বছর ধরে তারা কোনো রকম কথা বলারও চেষ্টা করছে না, এদের সাথে কথা বলে এদেরকে দাবিটা বোঝা যাক, আচ্ছা মানা যাবে না, অন্তত শান্ত করা যাক, কিন্তু দরকারই না, মানে পাত্তাই দেওয়ার দরকার নেই আর কি, ঠিক আছে। এরা যেমন করছে হুম, করুক, কি সেটা। 20 সেপ্টেম্বর কথা বলতে শুরু করে এবং প্রথমেই তারা খানিকটা পরিষ্কার করে দেয় যে না 6 শিডিউল নিয়ে তো কোনো কথাই বলবো না। আচ্ছা দাবি কি হতো? দাবি 4টে। একটা হচ্ছে লাদাখকে 6 শিডিউলের অন্তর্গত করতে হবে যাতে লাদাখের লোকজন নিজেদের সেলফ গভর্ন করতে পারে। 2 নম্বর দাবি হচ্ছে লাদাখকে স্টেটহুড দিতে হবে, একটা রাজ্য হিসেবে ডিক্লেয়ার করতে হবে। 3 নম্বর দাবি এই হচ্ছে এই দাবিটা মানে 2023-24
পরবর্তীতে এটা এসছে, এটা আগে নতুন নতুন ছিলাম। নতুন দাবি। আরেকটা দাবি হচ্ছে লাদাখে একটা হুম, মাত্র লোকসভা সিট রয়েছে, ওটাকে বাড়িয়ে দুটো করতে হবে, একটা লেতে একটা কার্গিলে। আর একটা দাবি হুম, হচ্ছে যে লাদাখে হিউজ আনএমপ্লয়মেন্ট রয়েছে, বিকজ আবার ওই কাশ্মীরের যখন পার্ট ওটা ছিল তখন ওখানকার পাবলিক সার্ভিস কমিশন থেকে ওখানকার প্রচুর চাকরি লোকাল লোকজনরা পেত। কাশ্মীরের পার্ট সরে যাওয়ার ফলে যেটা হয়েছে যে ওখানে বেরোজগারি মারাত্মকভাবে বেড়ে গেছে, এবং প্রায় এখন যেটা বলা হয় যে গ্র্যাজুয়েটদের মধ্যে এই মানে বেকারির দর প্রায় 26%, মানে প্রতি 4 জন গ্র্যাজুয়েটে একজন বেকার, কিছুই করে উঠতে পারছে না, শুধু চাকরি না কিছুই করে উঠতে পারছে না। তো সেইখান থেকে দাঁড়িয়ে আরেকটা দাবি ছিল যে আমাদের রাজ্যের জন্য, মানে লাদাখ যখন রাজ্য হয়ে যাবে তখন আমাদের রাজ্যের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশন, মানে এই আমলা সরকারি চাকরির জন্য সেটা তৈরি করতে হবে আলাদা করে, যেখানে আমাদের রাজ্যের লোক হুম, হুম। পারবে এবং চাকরি পরীক্ষা দিতে পারবে। এই 4টে দাবি, এবং সরকার বললো যে 6 শিডিউলের উপর কোনো যেটা কথাই এমনি না। একটা মানে স্টেটের মোস্ট অফ দ্য স্টেটের মোস্ট অফ ক্ষেত্রে দ্য থাকে। স্টেটের, হ্যাঁ, মানে কোনো হুম, আলাদা কিছু নয়। তো 6 শিডিউলের কোনো কথাই হবে না, রাজ্যের দাবি আমরা দেখছি, কিন্তু হ্যাঁ ঠিক আছে, দুটো লোকসভা সিট ওটা দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, আর পাবলিক সার্ভিস কমিশনটাও হ্যাঁ ঠিক আছে দেখা যেতে পারে। এইরকম অবস্থায় হ্যাঁ। 24শে সেপ্টেম্বর ওইখানে অনশনকারী দুজন অসুস্থ হয়ে পড়ে। 23শে সেপ্টেম্বর বোধহয় অসুস্থ হয়ে পড়ে, এবং 24শে সেপ্টেম্বর, যেহেতু 5 বছর ধরে এটা চলছে এবং দুজন প্রায় মরণাপন্ন অবস্থায় হাঙ্গার স্ট্রাইক করতে করতে পৌঁছে গেছে, তখন অবশ্যই জনগণের মধ্যে একটা রোষ তৈরি হয় এবং তাতে করে কিছু ভায়োলেন্স ওখানে হয়। কে আগে ভায়োলেন্স শুরু করে এই দ্বন্দ্ব আছে, পুলিশ আগে গুলি চালায় নাকি ওরা আগে ভায়োলেন্স করে, এর কিন্তু তো মানে এসব কিছু থাকবে, পৃথিবীর আমি যাচ্ছি না। যেখানে এই ধরনের ভাইরাস হয়, এটা মানে এই ডিসকাশনে এবং যাওয়ারই মানে নেই কোনো। এবং এবং হ্যাঁ, এবং পুলিশ গুলি চালায়, ওপেন ফায়ার করে, বলা হয় অন্তত 4 জন তাতে প্রাণ হারায়। সোনম ওয়াংচুক সেই মুহূর্তে খানিকটা ওই আবার গান্ধিয়ান স্টাইলেই আন্দোলন বা হাঙ্গার স্ট্রাইক এক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার দাবি, মানে ফিরিয়ে নেওয়ার কথা বলে, এবং ইউথের উদ্দেশ্যে অ্যাপিল করে যে হিংসা করো না, মানে ভায়োলেন্স করো না, কারণ আমাদের এত বছরের আন্দোলন ডিসক্রেডিট হয়ে যাবে যদি ভায়োলেন্স করা হয়। বাট পরের দিনই ভারতের গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে একমাত্র এই ঘটনার একমাত্র দোষী সোনম ওয়াংচুক, তিনি এতদিন ধরে এই ঝামেলাগুলো বাদিয়েছেন, এবং তাকে নানান রকম ভাবে সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ায় ডিসক্রেডিট করা হয় যে সোনম ওয়াংচুক এই জন্য করছিল, করছিল। ওই জন্য করছিল। এটা নিয়ে বসে বলবো, আমি যাচ্ছি না। হুম। এই হচ্ছে পুরো লাদাখের হিস্ট্রি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে। এবার তুই বল, মানে এবার ওই ডিসক্রেডিটের এটা কি করে একদিনে একটা লোক, যে সোনম, আচ্ছা কে সোনম ওয়াংচুক, মানে খুব এক কথায় বললে হুম, 3 ইডিয়টস সিনেমাটা, ওই রণছোড় দাসের ক্যারেক্টারটা যাকে দেখে মোটিভেটেড, হুম। সেখান থেকে আমরা হয়তো বেশি লোক চেনে, সেই লোকটি হচ্ছে সোনম ওয়াংচুক, যে ভারতের জন্য, মানে ভারতের থেকে অনেকগুলো ইনভেনশন করেছে, যে যার খ্যাতি গোটা বিশ্ব, আহ, মানে বিশ্বের এবং শুধু দরবারে। বিশ্বময় না, সে রিসেন্ট এই রিসেন্ট পাস্টেই সে সোলার পাওয়ার্ড আর্মি টেন্ট তৈরি করেছে, যেটা মূলত ওই লাদাখ, কার্গিল, সিয়াচেন এই সমস্ত অঞ্চলে যে ডিপ্লয় থাকে যে সমস্ত সেনা, তারা খুব কম খরচে, বোধহয় 100 টাকা প্রতিদিন এরকম খরচে ওই ট্রেনগুলোকে ডিপ্লয় করা যায়, এবং সেখানে মানুষ মানে আর্মিরা, অফ ডিউটি আর্মিরা উত্তাপের মানে কি বলবো, শীততাপের প্রত্যেক উল্টোটা আর সময় কি। হ্যাঁ, মানে হ্যাঁ, বেশিরভাগ সময় যেখানে হ্যাঁ, টেম্পারেচার মাইনাস প্রায় 40, 50, 70-এর কাছাকাছি থাকে, এখানে কত, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা তো মানে মানে মারণ, মানে মারণ রোগের ওষুধের মতোই এটা অলমোস্ট ব্যাপার আর কি। হুম, এটা হুম। যাই হোক, এবার এবার তুই বলো যে ওই লোকটার ছবিটাই কিভাবে দুদিনে কোথায়। হ্যাঁ, মানে পুংসুক ওয়াংরু, যে সে থ্রি ইডিয়টস এর সেই বিখ্যাত ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা তৈরি হয়েছিল এই সোনাম ওয়াংচুকের আদলে। যদিও সেটা নিয়েও বিস্তর ডিবেট ছিল, কিন্তু মোটামুটি ভাবে আমরা পপুলার কালচারে জানি যে ওই লোকটার জীবন থেকে এটা অ্যাডাপ্ট করা হয়েছিল। এবং ওই লোকটা ওরকম যে চিরকালই অল্টারনেটিভ এডুকেশনের দিকে গেছে, এবং কাজ করা, মানে এডুকেশন নিয়ে আমি কি ডাক্তার হলাম, কি ইঞ্জিনিয়ার হলাম, সেই ডিগ্রিটা না, অল্টারনেটিভলি কাজ করে। এবং এই মর্মে ওই লেতে তার ইউনিভার্সিটিও আছে, যেটা সরকার শোনা যাচ্ছে যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে, যেহেতু লোকটাকে ডিসক্রেডিট করা গেছে। তো যাই হোক, মানে মজার ব্যাপার যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে কেন এই ঘটনাটা বা এই লাস্ট 1 সপ্তাহ 10 দিন এটা ভারতবর্ষের ইতিহাসে আলাদা করে লেখা হবে মেবি, সেটার কারণ হচ্ছে যে কোনো একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যে সরকারের বিরুদ্ধে পলিটিক্যালি কথা বলে আসছে, যেমন উমর খালিদ হোক, আহ, সোয়ারা ভাস্কর হোক, কিংবা সার্জিল ইমাম, আরো বিস্তর নাম আছে, তাদেরকে জেলে রাখা হয়েছে এর আগেও। আম, জেলে রাখতে একটা মেরেও ফেলা হয়েছে, স্ট্যান স্বামীর হ্যাঁ, কেসটাই মানে উল্লেখযোগ্য। তো ফলে সেটা একরকম, কিন্তু একটা লোক যে সোকল পলিটিক্যালি তেমন কিছু কথা বলে না, যে সরকারের বিস্তর স্কিম সেটা 370 রদ করার ক্ষেত্রে সে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল, বরং আমরা যারা তাকে চিনি, আমরা ভেবেছিলাম যে এই লোকটা এইরকম জায়গায় দাঁড়িয়ে তার
সে বুঝতে পারছে না যে কিভাবে 370কে হারালো, তার মধ্যে সরানো হলো, তার মধ্যে একটা ঝোল আছে, স্টিল কি করে এটা সমর্থন করছে, এটা আমরা ভেবেছিলাম, বাট সে সমর্থন দিয়েছিল। চাইনিজ প্রোডাক্ট ব্যান, সেখানেও তার সমর্থন ছিল, শুধু সমর্থন ছিল না, এরকম অ্যাকশন পর্যন্ত সে নিয়েছে যে কি করে চাইনিজ প্রোডাক্ট ব্যান করে তার অল্টারনেটিভ প্রোডাক্ট রেডি করা যায় বা ইত্যাদি। সো এই সমস্ত কিছুর পরে, অর্থাৎ একটা লোকের জীবন নিয়ে বলিউডে সিনেমা হচ্ছে, সেটা আজকে নয়, 2009 সালে। তারপরে সেই লোকটা দেশ বিদেশে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা এশিয়ান নোবেল বলে পরিচিত। এছাড়াও অজস্র পুরস্কার পেয়েছে। এগুলোই তো ভ্যালিড হয় সোসাইটিতে, আমি তাই আলাদা করে বলছি। অজস্র পেটেন্ট, এবং ভারত সরকারের বিভিন্ন উদ্যোগকে নিজের ক্যাপাসিটিতে সমর্থন জানানো, কখনো কখনো একটু বেশিই সমর্থন জানিয়ে ফেলা। তারপরে ভারতীয় সেনাকে সাহায্য করার জন্য জিনিসপত্র বানানো থেকে শুরু করে এই সমস্তটা যে করে, এবং তারপরে সে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবটা কিছু করার পর যেই মুহূর্তে সরকারের মনে হলো যে আমাদের একটা স্কেপগোট দরকার, এরকম একটা মানে সরকার তো বুঝতে পারছিল যে বিশেষ করে ওই যে ভায়োলেন্সটা হয়েছিল, সেই ভায়োলেন্সে কিন্তু যেটা চোখে দেখা গেছে, কে করেছে কি হয়েছে উই ডোন্ট নো, কিন্তু যেটা চোখে গেছে দেখা গেছে যে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভের পেছনে অবশ্যই সরকারের গাফিলতি, অপদার্থতা, যাই বলি না কেন, সেটা থেকে সিক্স শিডিউল দেওয়া উচিত কি উচিত নয়, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা জায়গায় ক্ষোভ তৈরি হচ্ছে, সেটা মণিপুর হোক, সেটা লাদাখ হোক, সেটা যেখানেই হোক, সেখানে যে কম্পিটেন্ট গভর্নমেন্টের ইনকম্পিটেন্সির প্রশ্ন আছে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। সেটাকে ঢাকতেই এই ধরনের সরকারগুলো, যে ধরনের সরকার আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে এবং কেন্দ্রে চলছে, তারা যেটা করে একটা স্কেপগোট খোঁজা দরকার। তো ইমিডিয়েটলি স্কেপগোট খোঁজা হয়, এবং আমি দেখছিলাম একটা ভিডিওতে সোনাম ওয়াংচুকের ওই একটা অফিসের বাইরে একটা নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে যে তার ফরেন ফান্ডিং আসছে তার উপরে, এবং সেই ফরেন ফান্ডিং গুলো কি বলবো কোশ্চেনেবল, এবং সেই ফরেন ফান্ডিং এর উপর ভিত্তি করে সে যে ওই ইনস্টিটিউটটি তৈরি করেছেন, মানে একটা ইনস্টিটিউট আগেই ছিল, আরেকটা ইনস্টিটিউট পরে তৈরি করেছিল, রিসেন্ট বোধহয় 5 বছর হয়েছে। তো সেটা ভাঙা হতে পারে এই ধরনের মানে কি বলবো নোটিশ দিয়ে ইয়ে ছিল, এবং সে ভিডিও করে বলছিল যে অনেকেই আমার ভিডিওর নিচে বলে যে সোনাম ওয়াংচুককে পদ্মশ্রী বা ভূষণ এরকম কিছু দেওয়া উচিত। তো আহ, তা আমি পদ্মশ্রী পেয়েছি, এবার আমার সরকার আমাকে কোন পদ্মশ্রী দিয়েছে বলে ওই নোটিশটা দেখিয়েছিল, এবং সেটা নিয়ে হ্যাঁ কথা বলেছিল। তো আম, এবং সোনাম ওয়াংচুক খানিক আশা করতে পেরেছিল যে সোনাম ওয়াংচুক গ্রেপ্তার হবে। এটা কিভাবে কি, যেটা জানা যায় যে সোনাম ওয়াংচুককে একটা অ্যানোনিমাস নোট কিছুদিন আগে দিয়ে গেছিল, সে যখন অনশন করছিল, মানে সাদা একজনের কাগজে হাত লেখা দিয়ে, চিঠি মানে মূল কথা। হ্যাঁ হ্যাঁ, সাদা কাগজে লেখা একটা চিঠি, বেনামি চিঠি, যেখানে তাকে বলা হয় যে তার বিরুদ্ধে এই ধরনের ফরেন ফান্ডিং বা এগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, যে সেখানে কোনো লুপহোল বা কিছু ধরা পড়ে কিনা, এবং খুব শিগগিরই তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। ফলে এবং তার সত্ত্বেও এই ধরনের নোটিশ বা ইত্যাদির পর সোনাম ওয়াংচুক জানতো যে আহ, তাকে গ্রেপ্তার হবে। এই এনডিটিভিতে সে একটা ইয়েও দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, যেখানে সে বলেছে আমি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি, এবং তারপর সেটা মনে করে দিয়েছে যে সোনাম ওয়াংচুককে জেলে রাখা জেলের বাইরে রাখার মধ্যে খুব একটা কিছু ফারাক নেই, বরং জেলে রাখলে পরে সমস্যা আরো বাড়তে পারে। কিন্তু সারপ্রাইজিং যেটা, সেটা হচ্ছে এইরকম একটা লোক যার নামে একটা বলিউডি সিনেমা হলো, যার নামে এতগুলো পেটেন্ট আছে, যার যে অল্টারনেটিভ এডুকেশনের জন্য এত কিছু করেছে, সরকারের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে সময়, এবং হোয়াইট স্পেক ভারতবর্ষের পপুলার মিডিয়াতেও লোকটা পরিচিত লোক, সেরকম একটা লোককে উইথিন 24 আওয়ার্স ডিসক্রেডিট করে দেওয়া হলো যে একই সঙ্গে চায়নার এজেন্ট, একই সঙ্গে আমেরিকার এজেন্ট, এবং সে একই সঙ্গে পাকিস্তানে গিয়ে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে হাত মিলিয়েছে, এবং এই সবটা মিলিয়ে একটা ডিপ স্টেট কাজ করছে, যে ডিপ স্টেট লাদাখে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়। এবং সেইটার মানে সেই ডিপ স্টেট কাকে দিয়ে অপারেট করছে না, সোনাম ওয়াংচুককে দিয়ে অপারেট করছে, এবং এইটার বেসিসে, এবং তারপরে ইডি বা ইত্যাদিও নামে, মানে আগেই নেমে যায়। সেখান থেকে মূলত পাঁচখানা নামা বলে না, ওটাকে বলে লেলিয়ে দেওয়া। সেখান থেকে মূলত 5খানা ডিসক্রিপেন্সি এই সোনাম ওয়াংচুকের কাজকর্মে ধরা পড়ে। সেই ডিসক্রিপেন্সি গুলো কিরকম, মানে স্টকহোমের কোন একটা সংস্থা সোনাম ওয়াংচুকের তৈরি আবিষ্কৃত কোন একটা জিনিস কিনেছিল, এবং তার জন্য তার যে অল্টারনেটিভ এডুকেশনের যে সেন্টারটা আছে তাকে কিছু ফান্ডিং দিয়েছিল। তো সেই ফান্ডিংটার কিছু একটা মানে রিফান্ড করার দরকার পড়ে, সেই রিফান্ডটা এমন ভাবে করা হয়, সম্ভবত ওই ফরেন ইনভেস্টমেন্টের যে ব্যাংক অ্যাকাউন্ট হয় সেখানে রিফান্ড করা যায় না, এরকম কিছু একটা ব্যাপার আছে, কিন্তু সেই রিফান্ডটা করা হয়।
এবং সেটা ওই সংস্থা বলেছে যেটা আমাদের ভুল, এবং সেই অ্যামাউন্টটা কত 19,600 সামথিং। তো এরকম 5খানা ইনস্ট্যান্স পাওয়া যায়। 5খানা ইনস্ট্যান্সের সর্বনিম্ন যে মূল্যটা, আমি যদি ফ্রডও বলি এটাকে, আর্থিক তছরূপও বলি, সে আর্থিক তছরূপ সোনাম ওয়াংচুক যেটা করেছে তার সর্বনিম্ন মূল্যটা হচ্ছে 19,600 মতো, এবং সর্বোচ্চ মূল্য যেটা সেটা হচ্ছে 4,93,000 কি 90,000 সামথিং, হ্যাঁ। ঠিক আছে, 5 লাখ মতো, ঠিক হ্যাঁ। আছে। তো 5 লক্ষ কোটি নয়, হ্যাঁ। 19,600 কোটি নয়, হ্যাঁ। সির্ফ 19,000, হ্যাঁ। এবং বেশিরভাগই 1 লাখের ভিতরে একটাই আছে যেটা 5 লাখ। এবার মানে ওই আর কি যেটা দিয়ে শান্তনু শুরু করলো, যে তুমি করলে ভালো, মানে সেটার মধ্যে তখন দেখা যাবে না আর কি, মানে কোটি কোটি টাকা এই মানে পুঁজিপতিদেরকে মুকুব করে দেওয়া হয় বা তারা ঋণ খেলাফি করে, সেটা দেখা যাবে না। কিন্তু এই বিষয়ে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা উঠতেই পারে যে 1 টাকার চুরিও তো চুরি আসলে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখানে সেক্ষেত্রে এখানে 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 এটা বলা দরকার যে যখনই এটা এটা আজকে ফ্ল্যাগ হচ্ছে তা না, যখনই ওদের কাছে এটা চাওয়া হয়েছে, সোনাম ওয়াংচুকের প্রতিষ্ঠান কিন্তু স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, এটা আমাদের ভুল করে ওই অ্যাকাউন্টে চলে গেছিল। আচ্ছা, তারা ওই প্রতিষ্ঠানটা চালাচ্ছে প্রায় তাও ধরো 30 বছর। 30 বছরে 5টা ভুল 1900, পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ 1980-90 1990 থেকে, হুম, হুম। 30 বছরে তাদের অর্থনৈতিক লেনদেনে 5টা ভুল পাওয়া গেছে, যার অ্যামাউন্টটা হচ্ছে 19,000 থেকে 4 লক্ষের মধ্যে ওই 5টা। তো এবং সেখানে তারা স্বীকার করে নিয়েছে হ্যাঁ, এটা ভুল করে ওই অ্যাকাউন্টে চলে গেছিল, আমরা ফিরিয়ে নিচ্ছি। বা আচ্ছা, এটা থেকে রিফান্ড দেওয়া উচিত ছিল না, আমরা রিফান্ড দিয়ে দিয়েছি ভুল করে। তো সেইটা হচ্ছে, এবং সেই টাকা দিয়ে 19,000 এবং 4 লক্ষের মধ্যে যাই হোক কিছু একটা টাকা দিয়ে সেই লাদাখে ইনস্টেবিলিটি তৈরি করছে। চায়নার সাহায্য নিয়ে, ইউএস এর সাহায্য নিয়ে, মানে আমি বসে ভাবছিলাম জাস্ট যে ইউএস টাকা দিলে নিশ্চয়ই ডলারে দেবে, আমি জাস্ট ধরছি, বা যদি ইউরোপিয়ান কেউ টাকা দেয়, তো যদি ম্যাক্সিমাম যদি 4 লাখ, ঠিক আছে, 4 লাখে মানে হচ্ছে 4 ধর লাখ মানে কত, মানে $4,000, 5,000। $5,000, ঠিক আছে। $5,000 এখানে বোধহয় 2-3টে ল্যাপটপ কেনা যায় আরকি, ঠিক আছে? মানে এখানে নরমাল, যারা নরমাল খুব ছোট লেভেলে চাকরি করে তাদের মাইনে মাসে $5,000 হয়, ঠিক আছে? তো ওটা দিয়ে লাদাখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরকি। মানে ওই আরকি যে আজকের দিনে আর দরকারও পড়ে না। মানে তৈরি করে নিয়েছে জমি এমন করে যে হ্যাঁ, মানে আমি এই মর্মেই ওই সামধিসের সঙ্গে রিসেন্ট যে, মানে একটা আগে ছিল সামধিসের সাথে প্রশান্ত কিশোরের রিসেন্ট যে ভিডিওটা হয়েছে, মানে ইন্টারভিউটা, তার একটা পোর্শনই দেখছিলাম, পুরো ভিডিও দেখা শুরু হলো। সেখানে প্রশান্ত কিশোর বিজেপিকে ডিসক্রাইব করছিল এখানে, যে বিজেপি মানে ওই ভোট চুরি বা ইত্যাদি নিয়ে যে কথা হচ্ছে সেইটা রেসপেক্টে আর কি। তো প্রশান্ত কিশোর যেটা বলার চেষ্টা করলেন, প্রশান্ত কিশোর কে, সেই লোকটা যে 2014 কে বিজেপিকে এস্টাবলিশ করার পেছনে যার যথেষ্ট মাথা রয়েছে। সে বলছে বিজেপি শুধু তোমার ভোট চায়, রাদার বিজেপি ভোটটা সবচেয়ে, মানে বিজেপি তোমার থেকে কি চায় এই লিস্টিতে সবচেয়ে লিস্ট প্রায়োরিটিতে আসবে তোমার ভোট। হুম। বিজেপি তোমার ওপরে, তোমার মাথার ওপরে নিজের ডমিনেন্স চায়। কন্ট্রোল মানে আছে। হুম। তুমি আমাকে, হ্যাঁ কন্ট্রোল চাই, তুমি আমাকে ভোট দিলে কি না দিলে ওটার বন্দোবস্ত আমি করে নেবো, ওটা নিয়ে চাপ নেই। কিন্তু তুমি কালকে কি খাবে, তুমি কি পড়বে, তুমি কার সাথে উঠবে, কার সাথে বসবে, এইটা আমার প্রেসক্রিপশনে চলতে হবে। এবং সেইটা করার জন্যই একটা বৃহৎ পুঁজি লাগানো হয়েছিল সোকল্ড আইটি সেক্টর। আজ থেকে নয়, 2002-04 থেকে শোনা যায় আর কি। তো সেই আইটি, আরেকটা খুব সারপ্রাইজিং ব্যাপার, এই বিজেপি আইটি সেলের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য আমরা কোভিডের আগে পর্যন্ত দেখতাম। শেষবার আমি দেখেছিলাম মনে আছে ওই তাবলিগি জামাত কেসটা এবং সুশান্ত সিং রাজপুতের কেসটা। হ্যাঁ। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই দুটো ঘটনা 2020-21-এ। তো 2020-21-এর পর আসছে, আমার ভিডিও কি আটকাচ্ছে? মাঝে মধ্যে একটু আটকাচ্ছে। বাট ঠিক আছে, ওটা ঠিক আছে। মাঝে মধ্যে একটু আচ্ছা, সেটা আটকাচ্ছে। সেটা মোস্ট প্রবাবলি ফোনটা গরম হওয়ার কারণ, যাই হোক। তো এবার হ্যাঁ, সেই 2020-21-এর পর থেকে ইভেন 2024-এর লোকসভা নির্বাচনও বিজেপির আইটি সেলকে আমি মানে পাইনি সেই অর্থে, ঠিক আছে, হ্যাঁ। যেটা 2019 বা তার আগে গুলোতে ছিল। সেই বিজেপির আইটি সেলকে মানে হঠাৎ করে একটা হাইপার অ্যাক্টিভ মোডে চলে যেতে দেখলাম, এবং অজস্র অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট দেখলাম প্রথমে আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা মানে আমি বলছি বাঙালি অ্যাকাউন্ট, বাঙালি নামে অ্যাকাউন্ট, যেগুলোকে প্রথমে দেখলে মনে হবে যেগুলো জেনুইন অ্যাকাউন্ট, কিন্তু আপনি মানে ওই প্রোফাইলে গেলেই দেখা যায় সেখানে 3-4টে ছবি রয়েছে, আর ওই মানে সবই রিসেন্ট পোস্ট, লাস্ট 10 দিনের পোস্টের। তো এরকম অজস্র অ্যাকাউন্ট থেকে এটা ছড়িয়ে দেওয়া হলো যে সোনাম ওয়াংচুকের দেশ হয়েছে, এই ধরনের দেশদ্রোহীদেরকে আর ছাড়া হবে না। হ্যাঁ, যারা বিদেশি ফান্ডিং এর সাহায্য নিয়ে ভারতের মধ্যে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, ঠিক আছে, তো সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারিকে খুবই কুর্নিশ জানানো হচ্ছে অ্যাজ ইফ সাধারণ মানুষ। হ্যাঁ। ঠিক আছে।
এই ম্যাসিভ ডিসক্রেডিশনটা চললো, এবং সেখানে মেইন স্ট্রিম মিডিয়া, যে মেইন স্ট্রিম মিডিয়া আজ থেকে কয়েকদিন আগে পর্যন্ত সোনাম ওয়াংচুককে এক চোখে দেখতো, তারাও ওদিকে শিফট হতে হলো। যদিও সেটা আবার দুদিনের মধ্যে খানিকটা তাদেরকে রিট্র্যাক্ট করতে হয়েছে, কিন্তু মোরাললেস একটা ইনিশিয়াল কাজ, যে এই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানবে না লাদাখের ঘটনাটা সম্পর্কে, তার কাছে এটা প্রতিপন্ন করে দেওয়া যে সোনাম ওয়াংচুক সত্যিই দেশদ্রোহী, সত্যি ফরেন ফান্ডিং দিয়ে লাদাখের মধ্যে একটা সেন্সিটিভ জোনে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়। এবং এই ধরনের পোস্টগুলোর ক্ষেত্রে সেটা যেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, যে এই রিসেন্টলি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যা হয়েছে তার ইয়ে এনে যে এখানে সো কল্ড কালার রেভলিউশন, অর্থাৎ ফরেন কান্ট্রি গুলো টাকা দিয়ে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটাতে চাইছে, এবং সেটা কখনোই সফল হতে দেওয়া হবে। তার না, জন্য এবং সোনাম এবং এবং ওয়াংচুককে এই- এনে এই- সাথে এই গ্রেপ্তার করা। ডিসক্রেডিট করার মানে মানে ওই আর কি খুব সিস্টেমেটিক প্রক্রিয়াটা, মানে কেমিক্যাল সিনথেসিসের মতো, যে প্রথমে এটা করবে, তারপর এটা করবে, তারপর শুকাবে, তারপর এই মাপবে, ঠিক আছে। তো হুম। ওটা হলো ভায়োলেন্স, গৃহমন্ত্রীর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি এলো, সমস্ত মিডিয়া নেমে পড়লো। আচ্ছা, সিবিআই কে দিয়ে দেওয়া হলো। সিবিআই শুনলে যেহেতু মনে হয় যে বিরাট বিরাট কিছু একটা ঘাপলা তো নিশ্চয়ই আছে, নাহলে সিবিআই কেন। এবং তারপরের দিনই তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, ঠিক আছে, সে একটা ডিটেল আমি যাচ্ছি না, মোদ্দা কথা এমন একটা আইন যেখানে আপনাকে গ্রেপ্তার করলে 1 বছর 1 অব্দি বছর কোনো কোনো কথা দায় হবে না। যে আপনাকে কোর্টে হাজির করতে হবে বা জাজের সামনে হাজির করতে হবে, আপনাকে 1 বছর অব্দি এমনি আটকে রাখতে হবে। জাস্ট আপনি বলবে আপনি, আচ্ছা, কাদের উপর লাগানো, এটা মূলত টেররিস্টদের উপর লাগানো, যারা টেররিস্ট বা যাদের রাষ্ট্র মনে করছে তারা টেররিস্ট বা দেশ মনে করছে তারা terrorist। যাই হোক, হুম। সেই ডিসকাশনে যাচ্ছি না। 1 বছর অব্দি তাকে আর মানে সে আর মোটামুটি আলো দেখতে পাবে না। কাদের উপর এই ধরনের অ্যাক্ট আগে লাগানো হয়েছে? কাফিল খান, একজন ডাক্তার, যিনি উত্তরপ্রদেশে যখন অনেকগুলো বাচ্চা অক্সিজেনের অভাবে ইনসেফ্যালাইটিসে মারা যাচ্ছিল, তখন নিজে দায়িত্ব নিয়ে নিজের নানান জায়গা ক্যাপাসিটিতে। থেকে অক্সিজেন জোগাড় করে, শুধু সমস্ত কিছু করার পর সে শুধু বলেছিল যে এটা কিন্তু ব্যবস্থার দায়িত্বহীনতার কারণে এতগুলো বাচ্চা মারা যাচ্ছিল, আমি খানিকটা চেষ্টা করলাম। তারপর তার উপর এনএসএ লাগানো হয়েছিল। আহ, ষড়যন্ত্র নাকি সে করছিল নানান রকম ভাবে। এইরকম এই সরকার এই ধরনের লোকেদের উপর এনএসএ লাগিয়েছে, যা লাগানোর কথা কাদের? আতঙ্কবাদীদের উপর। তো সোনাম ওয়াংচুককে একদিনেই ডিসক্রেডিটটা করিয়ে, মানে প্রথমে জমি তৈরি করে না হলে এটা সবাই মনে করে হ্যাঁ আতঙ্কবাদী তো বটেই, এবং তারপরে তাকে এনএসএ আন্ডারে গ্রেপ্তার করা হলো। মানে ওই কনসেন্টটা দরকার হয়তো, মানে না হলে তো একদম 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 ডিরেক্টলি। হুম, হুম। এবং তাকে গ্রেপ্তার করা হলো, এবং আজ অব্দি ওই আর গুরু খবর রয়েছে যে রাজস্থানের যোধপুরের জেলে রয়েছে, কিন্তু যোধপুর এখন আছে। অফিসিয়ালি বোধহয় তার পরিবারকে কিছু জানানো হয়েছে যে কোথায় আছে, কি মানে মানে কোথায় তাকে আমি রিসেন্ট গ্রেপ্তার। দেখলাম যে হুম, ওই সিপিএম এর যে তোর লোকসভাতে যে লোকটি আছে, হুম, কেন হুম, হুম, অমরারাম, হ্যাঁ, সে আরো কয়েকজন মিলে যোধপুর জেলে দেখা করতে গেছে, এবং সামনে দাঁড়িয়েছে। আমি একটা রিপোর্ট করলাম, যদিও দেখা করতে পেরেছে কিনা আমি সেটা জানি না, মানে হুম, কালকে দেখলাম যে গেছিল কোথায়, দেখা করতে পেরেছে কিনা আমি জানি না। হুম। হ্যাঁ, না, এটা একটু মানে, হুম, বল হ্যাঁ বল বল তুই বল বল। বল। না, আমি যেটা বলতে চাইছিলাম যে সোনম ওয়াংচুক তো হলো একজন ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র ভারতের কনটেক্সটে। ভারত যে কটা মানুষ তৈরি করেছে যারা বিশ্ব সংসারে কিছু নাম করেছে, তার মধ্যে একজন, অন্তত আমাদের সময়ের একজন, হুম, হুম, সায়েন্সের ফিল্ডে বিশেষ করে। হুম, আম, কিন্তু ইন জেনারেল এই যে টেন্ডেন্সিটা, ধর এই যে টেন্ডেন্সিটা যে দেশের কোথাও একটা আন্দোলন হচ্ছে, সেটা কেউ খবরও জানতে পারবে না। তখন জানতে পারবে যখন সরকার চাইবে, এবং সেই ন্যারেটিভেই জানতে পারবে যে এরা খারাপ, বা সরকার যেরকম ভাবে চাইবে হুম, ন্যারেটিভ আনতে পারবে, এবং তারপরে আহ, মানে মানে তারপরে একটা সবার কনসেন্ট তৈরি করে নিয়ে। কাশ্মীরের ক্ষেত্রে এটা হয়েছিল কিন্তু, ঠিক আছে, যে সবাই নাচানাচি করছিল, হুম, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, হুম, এখন সবাই নাচানাচি হুম, করছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হুম। এইটা মানে এই প্যাটার্নটাকে তো কিভাবে দেখেছি, এবং এটা কোথায় কোন দিকে যেতে পারে বা কোন দিকে যাচ্ছে, যেতে পারে, কি যাওয়া শুরু হয়ে গেছে। মানে প্যাটার্নটা আলাদা করে, ওই তো মানে এটা আরো স্পষ্ট যে মণিপুরে 2023-এর মে থেকে আজ পর্যন্ত, আজকে 25-এর মে পেরিয়ে গিয়ে আরো 5 মাস হয়ে গেল। হুম, তো উম, মানে মণিপুর এখনো ইনস্টেবল, মানে এতটাই আনস্টেবিলিটির জায়গায় দাঁড়িয়ে আছে মণিপুর, যে দুটো সম্প্রদায়ের মানে একটা সম্প্রদায়ের কোনো একটি মানুষ যদি আরেকটা সম্প্রদায়ের দখল করা অঞ্চলে গিয়ে চলে যায়, তাহলে সে জীবিত ফিরবে না ইন অল সর্টস অফ পসিবিলিটি। হ্যাঁ, এবং সেখানে যখন প্রধানমন্ত্রী যায়, তখন সেই সম্প্রদায়টা, যেই সম্প্রদায়ের ওপর অত্যাচারটা সবচেয়ে বেশি হচ্ছে, সেই সম্প্রদায়ের যেটা মাইনরিটি ওখানে, সেই সম্প্রদায়ের মানুষজনদের একটা রিপ্রেজেন্টেটিভকে বলা হয় যে প্রধানমন্ত্রী আসবে, তার একটা অভ্যর্থনা নাচ দেখাবে। মানে আমি জানি না, মানে অশ্লীল শব্দটা এইখানে নয়তো কোথায় ব্যবহার করা যায় আর কি। তো যাই হোক, যেটা ব্যাপার যে সেখানেও আমরা দেখেছিলাম যে দুজন কুকি মহিলাকে
প্রায় কি নগ্ন করে অনেকজন লোক মিলে রাস্তায় ঘোরাচ্ছে। সেই ভিডিও মেনল্যান্ড ইন্ডিয়ার কাছে পাবলিশ হয়েছিল বোধহয় দিন কতক পরে, মানে সপ্তাহ ইফ নট মানে 10 দিন মতো পরে। হ্যাঁ, কিন্তু সেটা হওয়ার পর যখন চারিদিকে চাউর হলো কথাবার্তা, তখন সরকার প্রথমে যেটা করলো যে ওই ভিডিওগুলো যে অ্যাকাউন্ট থেকে পাবলিশ হয়েছিল সেই অ্যাকাউন্ট গুলোকে নোটিশ পাঠালো। বোধহয় খানিক ক্রিমিনাল প্রসিডিংসও করা হয়েছে কোনো কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে। বলতে থাক। তো প্যাটার্ন বলতে যে আলাদা করে প্যাটার্ন দেখানোর মানে এটাই প্যাটার্ন, মানে এখান থেকে আর কোথায় যেতে পারে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু হ্যাঁ, আমরা আরো দাঁতনক বের করবে। আজকে সোনাম ওয়াংচুককে গ্রেফতার করতে গেলে পরে একটা কনসেন্ট জেনারেশনের খেলার মধ্যে যেতে হয় যে দেখো ভাই, আহ, এ না এটা করেছে, এখানে না ডিপ স্টেটের হাত আছে, এখানে আমেরিকা চায়না টাকা দিচ্ছে লাদাখকে আনস্টেবল করার জন্য। কালকে মানে এটা এগিয়ে যেখানে যেতে পারবে, মানে যাবে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে কালকে আর এই কনসেন্ট জেনারেশনের জন্য সরকারকে কোনো পয়সা খরচ করতে হবে। মানে সরকার সিম্পলি একজনকে তুলে গ্রেফতার করবে, আইদার আমাদের দেশটা বা আমাদের ভারত রাষ্ট্র এবং তাদের নাগরিকরা এতটাই আমরা ওবিডিয়েন্ট হয়ে যাব যে সরকার শুধু একটা বিজ্ঞপ্তি জারি করে দেবে যে আজকে সকালে উঠিয়ে আমরা মনে করিলাম অমুক 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 ব্যক্তি ন্যাশনাল সিকিউরিটির জন্য খুবই ডেঞ্জারাস, তাই আমি ইহাদেরকে অনির্দিষ্টকালের জন্য গ্রেফতার করিলাম, এবং আমরা ওটা দেখবো এবং পাস করে যাবো। আচ্ছা আচ্ছা, গ্রেফতার হয়েছে, ঠিক আছে। আইদার আমরা এরকম জায়গায় চলে যাবো, ঠিক আছে। অবশ্যই সবাই একবারে একদিকে যাবে না। এই আমি যে 2-3টে ক্যাটাগরি বলছি তার মধ্যে ভাগটা হবে। 10 বছরে, তাই না? 11 বছরে। তো এটা তো বুঝতে হবে। হ্যাঁ, না আমি ওটাই বলছি যে আমি যে 2-3টে এক্সট্রিম বলছি, 2-3টে এক্সট্রিমে কিন্তু আমরা মোটামুটি ভাগ হয়ে যাবো। একটা হচ্ছে বললাম যে সবাই মানে একদল লোক ভীষণ ওবিডিয়েন্ট হয়ে যাবে যে সরকার যখন কইয়াছেন, সরকারি মাইবাপ, সরকার ঠিকই কইয়াছে। এই জিনিস আমরা আগেও দেখেছি যে মোদি নে কিয়া হতো কুছ সোচ কি কিয়া হোগা, এই জিনিসটা চলেছে। বরং এখন খানিকটা হ্যাঁ, এর জন্য এনএসএ লাগে, জি বললাম না। 2 নম্বর লোক থাকবে যারা এই ব্যাপারটায় টেনসড হবে, চিন্তিত হবে, কিন্তু চেষ্টা করবে যে আচ্ছা আজকের দিনটা তো বেঁচে গেলাম, কালকে দেখছি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ফলে তারা যখন এগুলো দেখবেও যে অমুক অমুক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, তারা হয়তো চোরাগপ্ত ভাবে ফিসফিস করে কিছু কথা বলতে পারেন যে আরেকজন এরকম লোকের সাথে, কিন্তু সামনাসামনি কিছু আসবে না। আর আরেকদল লোক থাকবে যারা অ্যাকচুয়ালি থাকবে না, যারাই অ্যাকচুয়ালি ওই যাদের নামে ওই লিস্ট গুলো বেরোবে যে অমুক অমুক অমুককে আজকে গ্রেপ্তার করা হইলো, ঠিক আছে, তারা আজকেও এটার বিপদটা দেখছে এবং কথা বলার চেষ্টা করছে, ওই দিনও বলবে। কিন্তু প্রথম যে দুটো ক্যাটাগরি বললাম, এই দুটো ক্যাটাগরি লোকই ম্যাক্সিমাম থাকবে। এবং এই ঘটনার মানে যে প্যাটার্নটা দেখাচ্ছে, সেই প্যাটার্নটা দেখে আমাদের যেটা করা উচিত মানে অ্যাজ এ নাগরিক, সেটা হচ্ছে যে এই যে মানে সরকারের মনে হলো আজকে এ ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, আমি তাকে গ্রেপ্তার করে দিলাম। এবং এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মতো অ্যাক্ট গুলো যেগুলো এই 300 দিন 400 দিন একটা মানুষকে উইদাউট এনি ট্রায়াল বন্দি করে রাখা যায়, এইগুলো নিয়েও কথা বলা, ঠিক আছে, এটাও দরকার। যদি এটা না হয় তাহলে সত্যি ডিপ স্টেট খেয়ে যাবে। মানে আমি এক জায়গায় আলোচনা হচ্ছিল, সেখানে বলছিলাম যে ডিপ স্টেট কোনটা। মানে আমি আমি জানি যে এই ধরনের কালার রেভলিউশন হয়, হ্যাঁ, আমেরিকা বহু দেশের ক্ষেত্রে করেছে যে নিজের পাপেট সরকারকে বসানোর জন্য অলরেডি যে সরকারটা রয়েছে সেই সরকার অবশ্যই সেই সরকারের খারাপ দিক থেকেছে। হ্যাঁ, একটা কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান বা মানুষের আন্দোলন, সেটা যদি একটা এমন পর্যায়ে অব্দি যায় যে কোনো একটা সরকারকে সে ক্ষতি করতে পারলো, তার পেছনে ফরেন ফান্ডিং থাকতে পারে, ইন্টারনাল ফান্ডিং থাকতে পারে, যা খুশি থাকতে পারে, কিন্তু মানে সেগুলো কোনটা এটা থাকবে, কোনটা ওটা থাকবে, কোনটাই না থাকতে পারে, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ওই করেসপন্ডিং সরকারের অপদার্থতা। এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। মানে এই একটা জন্যই জায়গায় এই মানে ফরেন ফান্ডিং এর যুক্তিটা আজকের দিনে দাঁড়িয়ে আমি কিছুতেই তোকে বলেছিলাম যে মানে আজকের দিনে জগৎটা যেভাবে কানেক্ট। এবার শোনা যাচ্ছে কি? আজকের দিনে জগৎটা যেভাবে কানেক্টেড এবং প্রতিটা দেশের স্বার্থ প্রতিটা জায়গায় যেভাবে জড়িত, তাতে করে কোনো একটা দেশে একটা সরকার ফেলে দেওয়ার মতো রেভলিউশন হচ্ছে মানে মোস্ট লাইকলি সেখানে কোনো না কোনো দেশের সামান্যতম হলেও হাত আছে। ফলে ওইটা প্রশ্নই নয়, প্রশ্নটা এটা যে যে হাতটা আছে ওটা কি পুরোটা ম্যানুফ্যাকচার, নাকি ওখানকার লোকেদের কিছু সমস্যা আছে সেখানে খানিকটা হয়তো কেউ আরেকটু সাহায্য করে দিয়েছে যে নাও এনাও টাকা করে দাও, ঠিক আছে।
যে মানে এই লাদাখের কেসটা যদি দেখি 5 বছর ধরে তারা এটা দাবি করছে, আর এমন কিছু ইউনিক দাবি করছে, ঠিক আছে। এবার মানে প্রথম কথা এখানে তো সেটা এখনো কোনো প্রমাণই দিতে পারেনি যে কোনো ফরেন ফান্ডিং রয়েছে। আমি বলছি যে ধরেও নি যে আছে, ঠিক আছে। সব জায়গায় কিছু না কিছু থাকে, মানে এবং সবকিছুতেই যে নেপালে করিয়েছে, বাংলাদেশে করিয়েছে, ওখানে শ্রীলঙ্কায় করিয়েছে। আরে প্রবলেম গুলো তো এক্সিস্ট করছিল নাকি? প্রবলেম গুলো ছিল না নাকি? ওটা জাস্ট পয়সা দিয়েছে আর মানুষ রেগে গেছে এবং মানুষ রাস্তায় হুম, নেমে বিপ্লব করে দিয়েছে। এটা এটা কি করে সম্ভব? হুম, 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 এই যে তুমি তো তোমার হাতে প্রবলেম আছে, তুমি তো প্রবলেমটা রিজলভ করতে পারো। তুমি প্রবলেমটা রিজলভ করে দিতে, প্রবলেম রিজলভ করে দিতে মানে এইটাও তো, এই যে মানে এটা বহু ক্ষেত্রে মানে এই ধরনের সরকারগুলো এটাই করার চেষ্টা করে যে, যেমন এই সরকার বলেছে 2026 এর মধ্যে দেশ থেকে মাওবাদ ব্যাপারটাকেই সরিয়ে দিতে হবে। ভালো কথা, মাওবাদ নকশালবাদ তুমি সরিয়ে দেবে, ভালো কথা, এরা ভায়োলেন্স করে। কিন্তু মানে সবার আগে যদি আমি ভাবি যে হ্যাঁ খুব দুষ্টু লোক আছে, তারা অনেক ব্রেন ওয়াশ করে, সমস্ত কিছু করে, কিন্তু একটা লোক যার কাছে মানে যে এই নেশায় মশগুল যে সে আইফোন কিনতে পারে, আইফোন 17 বেরোলো, কি 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 বেরোলো, কি সে পুজোয় ঘুরতে যেতে পারে, সে কি সত্যিই মানে তাকে এই বিষয়ে রাজি করানো খুব সহজ যে তোমাকে একটা বন্দুক দিয়ে দেবো যার ওজন 5 কেজি, সেই নিয়ে তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, যেখানে তোমার পাজামার ভেতর পিঁপড়ে ঢুকে কামড়ে দিতে পারে, মশা মাছি কামড়ে ফুলিয়ে দেবে, খাওয়ার পাবে না দিনে 2 দিন 3 দিন পর পর। আহ, সেইটা কি তাকে ব্রেন ওয়াশ করে দেওয়া রাজি। এবং কাশ্মীরের যে ইনসার্জেন্সি, সেই ইনসার্জেন্সির একটা বড় দিক আমি দেখেছি, বহু এক্সপার্ট এটাই বলে যে মানে মেনল্যান্ড ইন্ডিয়া কাশ্মীরের উপর কি করছে, এবং সেই ক্ষতটাই কোথাও গিয়ে সুবিধা করে দিচ্ছে সেপারেটিস্টদের, যে সেই ছেলেটাকে গিয়ে গিয়ে সে ম্যানিপুলেট করতে পারে যে তুমি এদের বিরুদ্ধে লড়ো, যেটা পৃথিবীর যে কোনো জায়গায় সংগ্রাম হচ্ছে সেইখানে, সেখানেই এটা সত্যি। মানে ক্ষুদিরাম বসু কি ওই 15-16 বছর বয়সে হঠাৎ করে তার একদিন সকালবেলা উঠে মনে হয়েছে যে আমাকে কিংসফোর্ডের গাড়িতে বোম মেরে দিতে হবে? না, তার জীবনে ক্ষত ছিল, সে তার আশেপাশের লোককে দেখেছে যে ব্রিটিশ দ্বারা হ্যাঁ, অত্যাচারিত হতে। তারপরে সেই সময় যাদেরকে আমরা এখন খুব বড় করে মানে তাদের নামে মেট্রো স্টেশন, রাস্তা করি, মনে রাখার চেষ্টা করি, হ্যাঁ, তারা এই যখন দেখেছে যে এই ছেলেটি কিছু করতে চাইছে, তাকে শিখিয়ে পড়িয়ে সেই দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, মানে এখানে কোনো ঠিক বলে মানে সবসময় যে রেভলিউশন হচ্ছে বা যে ধরনের অভ্যুত্থান হচ্ছে, যে ধরনের সংগ্রাম হচ্ছে, সেই সংগ্রামের যেদিকে আমি আছি সেই অনুযায়ী আমি দেখবো, ফলে এটার মধ্যে কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে সেইখানে যে তোমার দেশের একটা নাগরিক যখন তাকে তোমার বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তোমার বিরুদ্ধে দাবি করলো, আন্দোলন করলো, তারপরে তুমি সেই আন্দোলনের খানিকটা শুনলে, খানিকটা শুনলে না, ইত্যাদি, সেটা আলাদা কথা। কিন্তু তোমার বিরুদ্ধে সংগ্রামের পর্যায়ে তাকে যেতে হচ্ছে, দিনের পর দিন তাকে অনশন করতে হচ্ছে। আর এই ইন্টারন্যাশনাল ফরেন ফান্ডিং এর কথাটা যদি আমি বলি, একটা পরিবারে বর বউয়ের মধ্যে ঝামেলা হচ্ছে, সেটা পরিবারের মধ্যে মিটছে না, লেটস সে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, কে করছে আমি বলছি না, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তখন সেই মানে আমাদের এক্সপেকটেশন কি বলে যে আমরা তো সবার প্রথমে যেটা বলে যে পাড়ার লোককে জানানো, তারপরে আসে পুলিশ, অন্যান্য মানবাধিকার সংগঠন। এটা দিয়ে আমি যেটা বলতে চাইছি যে যখন মানে ভারতটা যদি একটা ঘর হয়, তাহলে ঘরের লাদাখের সঙ্গে যে ভারত কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার যদি মোটামুটি একটা অনারেবা আমাদের গোটা ভারতকে রিপ্রেজেন্ট করে, তাহলে পরিবারের মুখিয়ার সাথে পরিবারের একটা অংশের কিছু ক্যাচাল লেগেছে। এবার সেই ক্যাচাল পরিবারের মধ্যে রিজলভ হচ্ছে না, তখন সেই পরিবারের লোকটা সব জায়গায় কোথায় যাবে? সে বাইরেই যাবে। না, রিজলভ মানে রিজলভ দাঁড়া এখানে মেনশন করা দরকার। রিজলভ হচ্ছে না কখন বলা যায়? মানে যখন কেউ, আমি তোর কথা শুনছি, মানছি না, ঠিক আছে। আর আমি হচ্ছে তোর কথা পাত্তাই দিচ্ছি না। মানে তুই 5 বছর ধরে হ্যাঁ, হামদার হ্যাঁ, স্ট্রাইক করে যাচ্ছি, আমার অংশ করে যাচ্ছি, মানে কোনো হুম, আলোচনাই নেই। আমি কেন, গোটা হুম। ভারতের বাদবাকি অংশ এবং কেউ পাত্তাই দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না, এবং এখন কেন পাত্তা দেওয়া হলো হুম, বা এই 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 যে সো কল্ড ভায়োলেন্সটা হলো, সেই ভায়োলেন্সটা তো ওই হাত থাকা বলছো তো, মানে এই ধরনের আকছার উদাহরণ আছে যে সরকার নিজের বিরুদ্ধে ভায়োলেন্সকে ইনসিস্ট করে, এবং সেটা কন্ট্রোলড ভায়োলেন্স হয়, এবং সেই ভায়োলেন্সের রেসপেক্টে পরবর্তীকালে যেগুলো মূল ইস্যু, হুম। সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, সেগুলোকে চাপা দেওয়া হয়। মানে কোনো মানে এরও আন্দোলন, যেমন সোজা কথায় কোনো আমেরিকা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক ভায়োলেন্স ওই আরেকটা সরকারের পক্ষ থেকেই আন্দোলন করানো হয়। তৈরি করা। বলে বলা হয় যে এই দেখো ওরা ওরা ভায়োলেন্স করলো, ওরা হ্যাঁ, মারামারি কাটাকাটি একদম করলো, একদম। ব্যাস বাদ হলো। এবং এবং তুই দেখ মানে আমরা মানে এই তো মানে মেজরিটি যারা, তারা তো সবসময় এই কথাটাই বলে যে না না ভায়োলেন্স কে সবসময় বিরোধ করা উচিত, ভায়োলেন্স সবসময় বিরোধ করা উচিত, ঠিক আছে। আচ্ছা এটাও তো মানবে যে ভারতের একটা বিরাট বড় পপুলেশন এটা জানতোই না মনে মানে লাদাখে কি হচ্ছে। আজকে ভায়োলেন্সটা হওয়ার কারণে হুম, ভালো খবরে হোক আর খারাপ খবরে হোক তারা জানলো তো, হুম, তাদের হুম, এখানে চর্চা হুম। হচ্ছে। তাহলে তোমার টনক যদি তখনই নড়ে যখন ওখানে একটু মারদাঙ্গ হবে,
তাহলে কেন মানে কেউ মারদাঙ্গা করার দিকে যাবে না? মানে শান্তভাবে বললে, হুম, আমরাও তো অনশন করলে পর্যন্ত তুমি শুনছো না, ঠিক আছে? মানে এই বিগ ব্যাং হুম, চ্যানেলটাই যাকে নিয়ে মানে যার উপর ভিডিও করা থেকে শুরু হয়েছিল, সে ব্যক্তিরই শুরু গঙ্গা হয়েছে, হ্যাঁ। পরিষ্কারের জন্য আমারও অনশন করেছিল এবং তারপর মরে গেছে। ১১১ দিন আমরণ অনশন করে সিম্পলি মরে মরে গেছিল গেছে। এবং মরে যাওয়ার পর, এবং হ্যাঁ আমরা মানে কেউই প্রায় সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা এবং মরে যে যাওয়ার পর আজকের তাকে দিনে নিয়ে ৫ করিনি। দিন চর্চা হয়েছিল হয়তো, ঠিক আছে, এদিক ওদিক। তার মানে তুমি কি বলছো হ্যাঁ, যে লিটারালি ৫ দিন। হয় তুমি লড়তে লড়তে মরে যাও, আর না তুমি লড়তে লড়তে কাউকে মেরে ফেলো, হ্যাঁ, তাহলে আমি তোমার কথা শুনতে পারি, ঠিক আছে? হুম, এই দুটোই রাস্তা তোমার কথা হুম, শোনানোর। হুম, মানবো কি মানবো পরের কথা, ঠিক আছে? সেই রকম জায়গায় একটা একটা একদল মানুষ কি করবে? তার কাছে কি রাস্তা আছে? মানে সে যদি হুম। ক্ষমতায় মানে কোনোভাবেই কন্ট্রোল না করতে পারে, তাহলে সে কি করবে? তার কাছে কি রাস্তা মানে আছে? এই যেই লোকগুলো এই কথাটা বলে না দেখবি মানে সোসাইটাল ক্যারেক্টার তো। যে লোকগুলো এই কথাটা বলে যে না ভায়োলেন্স কোনো সময় করা উচিত নয়। ঠিক আছে? মানে পুঁজিপতিরা এসে তোমার গ্রামকে গ্রাম চেঁচে ফেলে দেবে। কারণ তোমার গ্রামের নিচে খনিজ আছে। কিংবা তোমার উপর নানা রকম ভাবে অত্যাচার করা হবে। তুমি তার মুখ খুললে পরে মানে মানে তোমার দাবির কোনো পাত্তাই দেওয়া হবে না। তোমার মানুষ বলেই মনে করা হবে না। তুমি ভায়োলেন্স করো। ভায়োলেন্স করা হ্যাঁ, খুব খারাপ। ঠিক কথা, ঠিক কথা। মানে কোন ভায়োলেন্স করা খারাপ আরকি? তাহলে সেই প্রশ্নটা আসবে আরকি। আমি কি উল্টো দিকের ভায়োলেন্সটা দেখতে পাচ্ছি? নাকি সেটা পাচ্ছি না? তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমি আমি দেখেছি ভারতবর্ষে বিশেষত যারা এই ধরনের কথাগুলো বলেন না ভায়োলেন্স করা খুব খারাপ। হ্যাঁ। দেখবি তারা আ দারুণভাবে সমর্থন করে যে মানে সমর্থন নাকি তারা খুব মানে এগিয়ে এসে বলে যে নেতাজি থাকলে দেশটা অন্যরকম হতো। ঠিক আছে? হুম। নেতাজি তো ফরেন ফান্ডিং ই চাইতে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, that too from a questionable man. হ্যাঁ, যার মাথায় কয়েক লক্ষ মানুষ মারার একটা কি বলবো? অভিযোগও বলা যায় না আজকের দিনে দাঁড়িয়ে। মানে সত্য ঝুলছে আরকি। ঠিক আছে? সেই লোকটার কাছ থেকে এসে ফরেন ফান্ডিং চাইতে গেছিল। তাহলে নেতাজি তো মানে যারা নেতাজিকে ওই অর্থে সমর্থন করে, সে নেতাজি তো গর্হিত অপরাধ করেছিল। হ্যাঁ, ঠিক আছে? আ বা মানে নেতাজির স্বাধীনতার লাইনই তো এটা ছিল। এবং হুম, বহু মানুষ বলে যে অহিংসা দিয়ে আসলে স্বাধীনতা পাওয়া যায়নি। হুম। নেতাজি অ্যাকচুয়ালি লড়েছিল বলেই স্বাধীনতা এসছিল। এবং ওটাকে ক্যাপচার করে নিয়েছে এই গান্ধিয়ান সেক্টের লোকেরা যে অহিংসা দিয়ে স্বাধীনতা পাওয়া গেছে আল্টিমেটলি। তো এই লোকগুলোই আবার আজকের দিনে বলে যে না কোন রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ভায়োলেন্স করা যাবে না বা কিছু। আমিও মানে তার মানে মোদ্দা কথা হচ্ছে যে যেমন মানে সরকারি সিস্টেম, রাষ্ট্র যদি হুম, কঠিন কথা নাও বলি আমি, সেটা যখন রোজ ভায়োলেন্স করে অল্প অল্প করে, সে যখন রোজ হুম, চড় হুম, মারে, ঠিক আছে, তখন সেটা হুম, নিয়ম, তখন সেটা আইন, ঠিক আছে। হুম, আর যদি আমি একদিন হাত তুলি, মানে জাস্ট হাত তো তুলেছি, মারিও নি হয়তো, ঠিক আছে, তাহলে হুম, ব্যাস আমার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগিয়ে আমাকে আটকে দেওয়া হবে ১ বছর। আমার কোনো মানে আমি হুম। আলোও দেখতে পাবো না। আবার ঘুরে ফিরে ওইখানটাই ফিরে গেলাম যে মাফ ভি করে তো মানে ওই আরকি চর্চা হয়ে একদম, যাতি হ্যায়। একদম। মানে ওটাই সবসময় ফিরে যেতে হয় এবং মানে এখান থেকে আমাদের বোঝা উচিত যে আ মানে সিটিজেন হিসাবে আপনার আর গুরুত্ব থাকছে না। মানে হুম। আপনার মানে যথেষ্ট প্রমাণ সহকারে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার ভোটটাও যে ঠিক কতটা হ্যাঁ, আপনিই হ্যাঁ, দিচ্ছেন, হ্যাঁ। যেটা আপনার একমাত্র সম্পদ ছিল। হ্যাঁ? আমরা আগের পডকাস্টে নিয়ে কথা বলেছি। আপনারা দেখতে পারেন। কোথাও একটা লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? তো আপনার ভোটটাও ঠিক আপনার থাকছে না। যদিও ভোট আপনি দিন বা না দিন সেটাকে আজকের দিনে এমনভাবে ম্যানুফ্যাকচার করা যায় যে আপনিই গিয়ে ভোট দেবেন। কিন্তু আপনি কি ভোট দেবেন তার অন অ্যান এভারেজ স্ট্যাটিস্টিক্স টা আমার হাতে থাকবে। আমি কন্ট্রোল করব। তা সত্ত্বেও আপনার একটা ফিলিং ছিল যে আপনি কোথাও গিয়ে কন্ট্রিবিউট করেন। কিন্তু আজকে যখন দেখা যাচ্ছে এই ধরনের এভিডেন্স গুলো উঠে আসছে এবং সেটাকে নিয়ে ইলেকশন কমিশন যেভাবে ডিল করছে ফলে আপনার ওই ভোটের অধিকারটাও থাকছে না। আর তারপরেও যদি এটা থাকে যে সরকার পক্ষ বা এদেশের সুবিধাভোগী পক্ষ আপনার উপর প্রতিদিন ভায়োলেন্স করে যাবে। কখনো একটু, একটু কখনো একবারে অনেকটা। তারপরে আপনি কিছু বলতে পারবেন না এবং রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বললে পরেও আপনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এই ধরনের ইউএপিএ অ্যাক্টে দিনের পর দিন বন্দী করে রাখা হবে। তাহলে প্রশ্নটা উঠে যায় যে এই রাষ্ট্র আসলে কার? মানে আপনি যে মেরা ভারত মহান বলে আমরা একটা কথা বলি। তো মহান ভারত কিনা জানি না সেটা তো পরে ঠিক হবে। ভারতটা কি মেরা আদৌ? মানে প্রশ্নটা ওঠে তো সেইখানে, হ্যাঁ? এবং এবার বোধহয় একটা ওই দিকে যাওয়া উচিত আমাদের যে আচ্ছা যে আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে লাদাখের এই প্রোটেস্ট ইত্যাদি চলছিল এবং সোনাম ওয়াংচুক লাদাখের গ্লেশিয়ার থেকে বরফ নিয়ে গিয়ে সেটাকে সারা পৃথিবী ঘুরিয়েছে। পৃথিবীর বড়, বড় ইউনিভার্সিটি সোনাম ওয়াংচুককে ডেকেছে সেখানে এবং হুম, ইউনাইটেড নেশনস এও গেছে। তাহলে এই লোকটার ইন্টারন্যাশনাল রেপুটেশন কিন্তু ফেলনার মতো নয়। হুম। তাকেও আজকে এই জায়গায় আমরা এনে ফেলছি। যাই হোক, সেটা তোমার ফলে আপনার আমার কি
অকাত আছে সোনাম ওয়াংচুকের সামনে, সোনাম ওয়াংচুকের স্ট্যাচারের সামনে। ফলে সোনাম ওয়াংচুককে যদি এনএসএ থেকে গ্রেফতার করা যায়, আমাদেরকে ওদের ডবল ট্রিপল এনএসএ থেকে গ্রেফতার করা যাবে খুব সহজে। এবং আমাদের মানে সোনাম ওয়াংচুক গ্রেফতারের ফলে আমরা এই যে এখন কথা বলছি সময় খরচা করে, এরকম আরো অনেকে কথা বলেছে। আহ দামি আপনি গ্রেফতার হলে কেউ কথা বলবেন, ঠিক আছে, দ্যাটস ফর শিওর, ঠিক আছে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কেন আজকে মানে এই এই সময় এসে আহ লাদাখের ইস্যুটাকে বিজেপি গুরুত্ব দেওয়া শুরু করলো। মানে ভায়োলেন্সটা হওয়ার মানে হয়েছে, সেটার পেছনে কার হাত আছে আমি সেটা যদি সরিয়েও রাখি, ভায়োলেন্সের আগে থেকেই কিন্তু বিজেপি আস্তে আস্তে পাত্তা দেওয়া শুরু করছিল। যেমন মানে আমরা জানি যে কিছুদিন আগেই, এই ভায়োলেন্স হওয়ার কিছুদিন আগেই লাদাখ একজন নতুন গভর্নরকে পাঠানো হয়েছিল। হ্যাঁ, মানে সেটা নিয়েও সোনাম ওয়াংচুকের ভিডিও আছে যে এই নতুন গভর্নরকে পাঠানো হচ্ছে কি মর্মে, এবং সেই নতুন গভর্নর সম্ভবত নতুন এসপি, এবং মানে এসপি না কর্তার নাম ভুল বলতে পারলেন যে, এবং সেটা যে পাঠানো হচ্ছে সেটা মানে স্পষ্ট ইয়ে ছিল, মানে যে লোকগুলোকে বসানো হচ্ছে সেই লোকগুলো আম, কে দিয়ে কি করতে চাওয়া হচ্ছে। ঠিক যেমন আমরা মণিপুরেও দেখেছিলাম যে যখন ফাইনালি মুখ্যমন্ত্রী রিজাইন করলো, তখন ওই বিপক্ষ দল এবং বিজেপির মধ্যে থেকেও যে বিরুদ্ধ স্বরগুলো উঠে এসেছিল, তারা মিলে কিছু করার আগেই একটা রাষ্ট্রপতি শাসন জারি করা এবং সেই জন্য একটা সুইটেবল লোককে অ্যাজ এ গভর্নর পাঠানো, একজন বিউরোক্রেটকে, পুরোনো বিউরোক্রেটকে পাঠানো, এটা আমরা দেখেছি। ফলে আমি যেটা বলতে চাইছি যে কেন বিজেপি এতদিন পাত্তা না দেওয়ার পর এখন আবার এই পাত্তাটা দেওয়া শুরু করলো। হ্যাঁ, মানে মানে আহ, আসছি ওটাতে, মানে ওই ওই দিকটা দিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা করছি এবার। মানে এখানে দুটো কথা খুব বলার দরকার, মানে সোনাম ওয়াংচুক লাদাখের লোক, সেগুলো তো একটা দিক, সেগুলো নিয়ে আমরা খানিকটা কথা বললাম। ইন জেনারেল যে টেন্ডেন্সিটা, মানে আমরা তো সবসময় এরকম করেই ভাবি, এবং পলিটিক্যাল পার্টিরাও এরকম করে যুক্তি দেয় যে আমরা ভোটে জিতেছি, মানুষ আমাকে ভোটে দিচ্ছে, তো মানুষ সাপোর্ট করছে, তার মানে এটাকে। তো ওইটাই মানে আমরা যেটা বেশিরভাগই যেটা ভুল করি, যে ডেমোক্রেসি একটা জিনিস, গণতন্ত্র একটা জিনিস, আর তার সাথে একটা প্যারালাল একটা কথা আছে, মেজরিটি। ডেমোক্রেসির মধ্যে হচ্ছে তুমি ভোটে জিতেছো, খুব ভালো কথা। এইবার তুমি এই দেশের নিয়মের মধ্যে থেকে কাজ করবে, নীতি বানাবে, এটা তোমার কাজ। আর হুম, মেজরিটারিয়ানিজম হচ্ছে যে তুমি ভোটে জিতেছো, এবার আর নিয়ম টিয়ম কিছু নেই, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। হুম। এবং এখানে বেসিক্যালি মানে তুমি ভারতে পরের আজকে বার সেটাই ভোটটা হচ্ছে। বন্ধ করে দিতে পারো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি পরের বার ভোটটাও বন্ধ করে দিতে পারো। ভোটটা বন্ধ করে দিতে পারো, এক্সাক্ট। ভোটটা বন্ধ বন্ধ করে দিতে পারো। এবং সেটাই হচ্ছে, মানে মাইনরিটিদের যে কোনো রকম মাইনরিটি, সেটা মানে লাদাখে কি একটা জিওগ্রাফিক্যাল মাইনরিটি ভাবতে পারি, ঠিক আছে, যারা ভারতের ভোটে একটা তাদের সাংসদ, ফলে তারা কিছুই কন্ট্রোল করতে পারে না সেই অর্থে দেখতে গেলে। তো হুম, এইরকম যেরকম মানে মুসলিমদের থেকে কেড়ে নাও নাগরিকত্ব, সেই দিকে ওদের ঠেলে দাও, সবাইকে ইনসিকিউরিটিতে হুম। রাখা হচ্ছে যে তুমি যদি মাইনরিটি হও, তোমার হাতে যদি বিরাট ভোট ওই না থাকে। ইনসিকিউরিটিটা মেন, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেড়ে নেওয়া হবে না কারোর, ঠিক আছে, না, কারণ আমি কেড়ে বলতে নেওয়াটা পারি, কখনোই সাস্টেনেবল নয়। আমি বলতে পারি না যে হ্যাঁ, লক্ষণগুলো যেটা দেখা যাচ্ছে, সেটা জানি না কোন দিকে যাবে, আজকে বিশ্ব এত টালমাটাল যায়, সেটা তো পড়ে যাচ্ছে, জানি না হবে কি হবে না। এবং না এই না যে মানে কেড়ে নেওয়া হবে না বলতে আমি যেটা বলতে চাইছি যে যখন বলা হচ্ছে যে একটা আইডেন্টিটিকে থেকে কেড়ে নেওয়া হবে, মোস্ট প্রবলি এটা এরকম নয় যে হোমোজিনিয়াসলি তারা তাদেরকে একদম কেড়ে নেওয়া হবে, ঠিক আছে। মানে যদি সেটা হয় তাহলে মানে সেটা আনইমাজিনেবল, মানে এখান থেকেও দাঁড়িয়ে আনইমাজিনেবল, আমরা যেখানে এসে মানে দাঁড়িয়েছি সেখান আমি থেকেও আমি আনইমাজিনেবল। ওই পসিবিলিটির উপর কথাই বলছি না, কারণ ওটা বলা যায় না, মানে বলা যায় না। বিহারে যারা এসআইআর করতে পারে এবং এত চাপের পরে 65 লাখ নাম বাদ দিতে পারে, এদের ক্যারেক্টার সম্পর্কে কিছু বলা খুব মুশকিল, মানে এরা কদ্দূর যেতে পারে আসলে, ওই আর কি না মানে। মানে আমার মনে হয় যে ওই ইনসিকিউরিটিটা বজায় রাখাটাই হচ্ছে আসল আম, উদ্দেশ্য, এবং না, আমার অবশ্যই মনে সেটা হয় না। করতে করতে গিয়ে কোথাও গিয়ে আমার মনে হয় না, মানে কোথাও মানে গিয়ে বাদ দিতে পারে। এইটা দেখ দেখ মানে তুলনা করা হয়তো ক্ষেত্রে ঠিক না, কিন্তু যখন হিটলারও ক্ষমতায় আসছিল, তখন এরকমই ভাবা হুম, হয়েছিল যে করবে না কিছু, ঠিক আছে, মানে বলছে কিছু করবে না। মানে কেন প্রথমে ব্রিটেন আর ফ্রান্স খানিক ওকে জুগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, যে আচ্ছা ঠিক আছে, এইটুকু দিয়ে দিলে হয়তো চুপ করে যাবে, এইটুকু দিয়ে দিলে হয়তো একটু চুপ করে যাবে, মানে যে হুম, কোনো রকম বুলি সে থামে না, মানে তাকে ওই আর কি, মানে কনস্ট্যান্ট বিরোধিতাটা না পেতে থাকলে সে থামবে না। ওটাতে আমি ওই জন্য যেতে চাইছি না, ওখানে দ্বিমত থাকতে পারে, করবে কি করবে না। মোদ্দা কথা হচ্ছে যে ভারতের মতো একটা। না দ্বিমত থাকতে পারে, মানে তুই ব্রিটেন কেন শুরুর দিকে আহ দাঁড়া, 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 দাঁড়া। হিটলারকে সমর্থন। আমি ওখান থেকে ডাইজেস্ট করতে চাইছি না, দেখো না 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 অসুবিধা আমি আমি হবে। যাচ্ছি না, আমি ওটা ডিসকাশনে ঢুকবো না। তুই হ্যাঁ, যেটা দেখালি সেটা একটা কারণ হতে পারে, কিন্তু সবচেয়ে ঘোষিত কারণ কিন্তু অন্য, সেটা মূলত হচ্ছে যে আহ, যার সেই সময় জার্মানি এবং ব্রিটেন এদের ইকোনমিক স্ট্রাকচারটা একই ছিল এবং একই জায়গা থেকে তারা অপারেট করতো। সেটা কিন্তু একটা
আমি এটা রিপ্লাই দিচ্ছি না, কারণ আমি ডায়াগনোস করতে চাইছি না। মোদ্দা কথা যেটা আমি বলতে চাইছি, এবং যে ন্যারেটিভ থেকে কানেক্ট সরে যেতে আমরা, সেটা হচ্ছে যে একটা ভারতের মতো একটা এত ডাইভার্স একটা দেশ, সেখানে যখন কেউ গায়ের জোরে সবকিছুকে এক করে দেওয়ার চেষ্টা করে, সবকিছুকে খুব কেন্দ্রীভূত করে শাসন করার চেষ্টা করে, যে আমি যেটা বলবো সেটাই ঠিক আছে, ওই আর কি, মানে হুম, রক্ষণশীল বাবা মাদের মতো, যে আর কি, যে আমি যেটা বলবো সেটাই হ্যাঁ, করতে হবে, ঠিক আছে তোমাকে। হ্যাঁ, তখন যেটা এই ধরনের মেজরিটি সাইকোলজিক্যাল ডমিনেন্স। সাইকোলজিক্যাল ডমিনেন্স, হ্যাঁ। এবং ওই আর কি কেন্দ্রীভূত, মানে এমন না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাদা আছে, একটাই দাদা আছে, সে যেটা বলে দেবে গোটা হ্যাঁ, দেশ, মানে এমন একটা ভাস দেশে যখন এটা করার চেষ্টা করা হয়, তখন খুব চান্স থাকে, এবং যেটা লক্ষণে দেখা যাচ্ছে তা কিন্তু নানান জায়গায়, যে পুরো জিনিসটা আস্তে আস্তে ভেঙে যেতে পারে, মানে ওই পরিবারটাই আস্তে আস্তে ভেঙে যেতে পারে, যে ভাই হ্যাঁ, আমি থাকবোই সেইটা না। সেইটা আমি বরং অনেক বেশি অ্যাকসেপ্ট করি তোর এই এবং এই এবং প্রপোজিশন। এইটাই মানে সোনম ওয়াংচুক, লাদাখের লোক, এগুলো তো একটা দিক, তার সাথে আরেকটা দিক এইটা কিন্তু মানে ধরা যেতে পারে যে লাদাখে যেটা হচ্ছে সেটা তো পাঞ্জাবের লোকও দেখছে যে এইরকম করে কিন্তু, ঠিক আছে, বা মণিপুরের লোকও দেখছে যে এইরকম করে কিন্তু। মানে ইভেন ইভেন এই সকল ডিলিমিটেশন এবং এই হিন্দি ইম্পোজিশন, এই ইস্যুটাও যে জায়গায় ঝুলে আছে এবং যেভাবে এটাকে আমি ওটাই ক্রমাগত বলছি, পুশ করে যাওয়া এখানে হচ্ছে, সাউথের লোকেরা তো লিটারেলি ভারতবর্ষ আড়াআড়ি ভাবে ভেঙে যেতে পারে। ঠিক আছে, মানে আড়াআড়ি কেন, মানে মানে যদি এটা চলতে থাকে অনেকগুলো খন্ডে ভেঙে যেতে পারে, এরকম হতে পারে। এবং মানে হ্যাঁ, একটু হ্যাঁ, একটু হ্যাঁ, ভাব যে একদম, একদম, যে একদম। যে এই ধরনের মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম সমস্যা নিয়ে তো মানুষ জুঝছে আজকাল, এবং সেখান থেকে হুম, তো হুম, চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, এরা আন্দোলন হুম, করছে, আন্দোলন করছে। যদি কোনোভাবে যখন এদের দেওয়াল, সকলেরই দেওয়াল মানে পিঠে দেওয়াল ঠেকবে আর কি, এরা হুম। কোনোভাবে একত্রিত হয়ে যায়, সেদিন হুম। কিন্তু সামলানো খুব মুশকিল হয়। মানে ওইটাই বলছি যে আড়াআড়ি ভাবে দুভাগ হ্যাঁ, নাও আর হতে পারে, এই মানে ধরনের 10টা ভাগ হয়ে যেতে পারে। মানে এটা দেখানোর বিষয় যে বাংলাদেশ হোক, নেপাল কোন দিকে যাচ্ছে এখনো স্পষ্ট নয়, কিন্তু বাংলাদেশ যদি আমি বলি, শ্রীলঙ্কা আবার আরেক দিকে গেছে, বাংলাদেশ একদিকে যাচ্ছে। বা এর আগে ইরানের রেভলিউশন, সেটাও কিন্তু সেই যখন রেভলিউশন হয়েছিল, সেই রেভলিউশন কিন্তু একটা মানে কতগুলো গুরুত্বপূর্ণ দাবিতে এবং ন্যায্য প্রোগ্রেসিভ দাবিতে ঘটেছিল, কিন্তু সেই রেভলিউশন, সকল রেভলিউশনটা থেমে যাওয়ার পরই তারপরে যেটা চলেছে যে ইরান আজকে একটা ভীষণ রিগ্রেসিভ দিকে টার্ন নিয়েছে। এইটাও কিন্তু ওইখান থেকেই আসে যে যখন এই ধরনের ইনসিকিউরিটি গুলোকে ক্রমাগত মানে মানে কি বলবো আনচেকে রেখে হ্যাঁ, বাড়তে দেওয়া হয়, বাড়তে দেওয়া হয়, বাড়তে দেওয়া হয়, তখন মানে সোসাইটাল ইথসটাও কিন্তু আস্তে আস্তে ঘেটে যেতে থাকে। এবার হ্যাঁ, তারপরে সমস্ত ক্ষোভ ইনিশিয়ালি এটা আমরা আমাদের আশেপাশে আমরা দেখতে পাই যে এই মমতাকে মেরে দিলেই এটা হয়ে যাবে, মোদীকে সরিয়ে দিলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। তখন আমাদের ওই ওই দূরদৃষ্টিটা চলে যায় যে মমতা মোদী, ইট ডাজেন্ট ম্যাটার, হোয়াট হুম, ম্যাটার্স দ্য সিস্টেম যেটা কাজ করছে। হ্যাঁ, তো তখন যেটা হয় যে ইনিশিয়াল একটা আউটব্রাস্ট দেখা যায় এবং সেই আউটব্রাস্টের ফলে সেই মুহূর্তে যে সরকারে থাকে বা যে লোকটা, সেই লোকটা হয়তো ধরে নিলাম খুব খারাপ। যেমন বাংলাদেশের ক্ষেত্রে ধরে নিলাম হাসিনা খুব খারাপ। এবার একটা আউটবাস্ট হয় এবং সে তাকে ছড়তে হয় বা হুম, ইত্যাদি। কিন্তু প্রবলেমটা হচ্ছে সরে যাওয়ার পর যেটা হবে, সেইটার মধ্যে কিন্তু ওই আরকি বেনজলরাই পাত্তা পাবে বেশি। হুম, কারণ হুম, যারা সঠিক দল ছিল সো ফার, তারা উঠে আসতে পারবে না। কারণ সিস্টেমটাই এতটা ফ্র্যাজাইল হয়ে গেছে। হুম, ঠিক হুম, আছে? ফলে তখন তারাই উঠে আসবে যারা ওই যে একটা আ মানে এনার্কি, কেওয়াস টাইপের, তো এনার্কিও বলবো না, এনার্কির একটা পলিটিক্যাল আদর্শ থাকে। হুম, এটা বলবো একটা কেওয়াস যে তৈরি হয়েছে, ওই কেওয়াসের একটা একটা পোরশনকে, আ মূলত ডমিন্যান্ট পোরশনকে, আরো ক্লাসিক্যালি বলতে গেলে ওই যারা উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত এই গ্রুপটাকে যারা ম্যানিপুলেট করতে পারবে সহজে, হুম, তারাই কিন্তু পরের সরকারটা তৈরি করবে, পরের ডমিনেন্ট ফোর্সটা হবে। ফলে সেখানে খুব ভালো কিছু নাও হতে পারে। হুম? হুম। আমার কনসার্ন এক্ষেত্রে একটাই, মানে একটা তো অবশ্যই এরকম যাকে তাকে গ্রেপ্তার করা, এটা কি করে হতে পারে? আমি বিশেষ করে আমি যে দেশে আছি, তার কোনো সিভিল চেক কেন থাকবে না? ইভেন পলিটিক্যাল চেক কেন থাকবে না? এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ওই আরকি যে যেটা আমি মানে ১ম দিন থেকেই ভেবে আসছি যে এই যেগুলো চলছে, এইগুলোর জন্য একটা আম পার্মানেন্ট ড্যামেজ না হলে, হুম, মানে পার্মানেন্ট ড্যামেজ হওয়ার জন্য কিন্তু ভারতের কোনো অংশ ভেঙে যাওয়ারও দরকার নেই। সেরফ এই ক্ষতটা সৃষ্টি হওয়া যে ওরা অপ্রেসার আর আমি অপ্রেসড, এই যে ক্ষতটা তৈরি হওয়া, এই ক্ষতটা তৈরি হওয়া এনাফ এবং এই ক্ষতটা কিন্তু আছে। মানে বাঙালিদের মধ্যে এই সেন্টিমেন্ট আছে যে সো কল্ড হিন্দি বেল্ট আমাদের থেকে সমস্ত রিসোর্স কেড়ে নিচ্ছে, আমাদেরকে অপ্রেসড হচ্ছে। এটা সাউথ ইন্ডিয়াতেও আছে। হুম? এবং নর্থ ইস্ট তো গোটা মেইনল্যান্ড ইন্ডিয়ার এগেইনস্টেই আছে। কারণ মেইনল্যান্ড ইন্ডিয়া তাদেরকে চাইনিজ বলা হয় বা জাপানিজ বলা হয় এটসেট্রা বলা হয়। ফলে এই যে সো কল্ড মানে ভারতবর্ষ একটা নন হোমোজিনিয়াস আ স কি বলবো রাষ্ট্র।
কিন্তু তারপরেও ভারতবর্ষের একটা হোমোজিনিয়াস আইডেন্টিটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে উঠে এসেছিল, হুইচ ইজ দ্যাট সুপার ইন্ডিয়াননেস। হ্যাঁ, সেটা কতটা অ্যাকুরেটলি এসেছিল, কত প্রমিনেন্টলি এসেছিল ডিবেটেবল, কিন্তু অ্যাটলিস্ট যে ইন্ডিয়াননেসটা খানিকটা ডেভেলপ করছিল, সেটাই কিন্তু একটা মারাত্মক ক্ষত তৈরি হতে পারে যদি এটা চলতে থাকে। মানে এটা আমার সবচেয়ে কনসার্নের জায়গা। এবং এর উদাহরণ আমাদের কাছে রয়েছে, মানে মণিপুরে দুটো সম্প্রদায়, কুকি আর মেইতেই, তাদের মধ্যে এই কিছুদিনেই ত্রাসটা এই পর্যায়ে পৌঁছেছে। মানে একটু যদি আমরা ভাবার চেষ্টা করি যে একটা রাজ্যে থাকা দুটো সম্প্রদায় তারা একে অপরের মানে রক্ত বইয়ে দিচ্ছে কত বছর ধরে, মানে লাস্ট 2-3 বছর ধরে। আমরা কি করে রক্ত বই ভাবতে দিচ্ছে না, পারি? তারা মানে সে প্রিমিটি যে জমি দখল করে নিচ্ছে, মানে জমি দখলের খেলা চলছে, এবং হুম। যদি এ জমির মধ্যে বি এর 1, 2, 5 চলে হ্যাঁ, যায়, হ্যাঁ, মোস্ট সেটা প্রবাবলি সে বলি। আর ফিরতে হ্যাঁ, পারবে না। আমি ঠিক যেটা আছে? বলতে চাইছি যে হুম। ওই মানুষগুলো তো কোথাও চলে যাবে না, ওই মানুষগুলো তো অনেক থাকতে হবে ফাইনালি। মানে ঠিক কত বছর সময় লাগবে, বা আদৌ কোনোদিন কি সম্ভব হবে যে ওই মানুষ, দুটো সম্প্রদায়ের মানুষ আবার পাশাপাশি থাকতে পারবে? মানে এটা মানে বলা হয় যে ভারতের দেশ ভাগের জন্য যে তৈরি হওয়া সমস্যা, আজকের দিনের যে সমস্যা, সেগুলো বেশিরভাগ কানেক্টেড ওটার সাথে। আমি মানে যাচ্ছিলাম মানে একটু ভাব একটুখানি যে আজ থেকে 75 বছর আগে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেটার বোঝা আমরা আজকেও বয়ে চলেছি হিন্দু মুসলিমের মধ্যে দিয়ে। এইটা যদি হয়ে হ্যাঁ, যায় 75 বছর নয়, আরো আগে, আরো আগে যায়, হ্যাঁ, মানে আরো যাই আগে। হোক। বরং হ্যাঁ, মানে আরো আগে। এটা মানে মানে 75 আমি বছর যদি আগে একটু তার একটা বলি বলে আমি ক্যালকুলেশন যদি হয়েছিল অন্তত। ছোট্ট করে যদি টাইম লাইনটা বলি, সেটা হচ্ছে যে ব্রিটিশরা তো ভারতে আসছে 1600 শুরুর দিকে, এবং ব্রিটিশরা জাঁকিয়ে বসছে 1700 শুরুর ভাগ থেকে। 1757-তে একদম অফিসিয়ালি মানে সিরাজদৌল্লাকে হারিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে পলাশির যুদ্ধ। হ্যাঁ, তো ততদিনে কিন্তু ব্রিটিশরা মোটামুটি মানে জাঁকি বসেছে ব্যবসা বাণিজ্যের দিকে। তারপরেই যেটা হয় সেটা হচ্ছে মানে এই সিপাহী বিদ্রোহের, সরি, পলাশির যুদ্ধের পরই ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতীয়দের ইন্টারনাল স্ট্রাকচারটা কোথাও গিয়ে খুব স্ট্রং। এইটাকে যদি মানে ব্রিটিশদের পিক টাইম, এটা আমি খুব মজা করে বলি যে ব্রিটিশদের পিক টাইমেও ভারতবর্ষে কত ব্রিটিশ ছিল হ্যাঁ। আন্দাজ? মানে আমার ধারণা কয়েক হাজারের বেশি হবে না, মানে 10-15 হাজারের বেশি হবে না, বা কুড়ি মানে হাজার স্টার্টিং ফ্রম বর্মা টু এইদিকে মোটামুটি ধর পাকিস্তান, আফগানিস্তান, এই পুরো রেঞ্জটা ধরে 2 লাখ ব্রিটিশ ছিল কিনা সন্দেহ হচ্ছে। ঠিক এটাও আছে? কথা। হ্যাঁ, হ্যাঁ। তো এই ফলে খুবই ডেনসিটির দিক থেকে খুবই কম। হুম। তারপরেও কি করে ব্রিটিশরা শাসনটা চালিয়ে যেতে পারলো, তার কারণ হচ্ছে ওই আর কি, যে তারা ভারতীয়দেরকে ক্যাপচার করতে পেরেছিল, এবং যে পুলিশ ভারতীয় সংগ্রামীদের বা ভারতের যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে তাদেরকে পেটাতো, তাদের 80% কিন্তু ভারতীয়ই ছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এবার যেটা ব্যাপার, ইভেন বলা হয় জালিয়ানওয়ালাবাগে যে গুলি চলেছিল সেখানে খুবই কম ব্রিটিশ লোক ছিল, মানে জেনারেল ডায়ার ব্রিটিশ ছিল আর কয়েকজন ব্রিটিশ ছিল, কিন্তু ভারতীয় ছিল। হ্যাঁ, তো এইটা কি করে হয়েছিল, এটা করার জন্য যেটা খুব ইন্টারেস্টিং, যে একদম প্রপার না মানে ভারতবর্ষের ভিতরে গিয়ে ব্রিটিশরা একটা সার্ভে গোছে করে, আমি সার্ভেটার নাম ভুলে যাচ্ছি, যেটা এখনো বই আকারে পাওয়া যায়। হ্যাঁ। তো সেই সার্ভে থেকে যেটা উঠে আসে সেটা হচ্ছে যে মান এই ভারতবর্ষের ভেতরে এই যে হিন্দু মুসলিমের যে একটা কি বলবো সম্প্রদায়, দুটো সম্প্রদায় যে ডমিনেন্ট সম্প্রদায়, এবং সেটা উঠে আসে, এবং ওই ব্রিটিশের কি বলবো পুরো মানে কি বলে ওয়েল এস্টাবলিশ যে নীতি, হ্যাঁ, ডিভাইড divide and অ্যান্ড rule। রুল। হুম, হ্যাঁ। এবং সেই ডিভাইড অ্যান্ড রুলের উপর ব্রিটিশরা সেইখান থেকে এটা, হ্যাঁ, সেইটার মধ্যে সুড়সুড়ি দিতে শুরু করে। প্রথম সুড়সুড়ি কি, ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করা হয়। ফোর্ট হ্যাঁ, উইলিয়াম কলেজে ব্রিটিশ লোকেদেরকে ভারতীয় শিক্ষা, ভারতীয় ভাষা শেখানো, ভার্নাকুলার শেখানোর চেষ্টা করা হয়, এবং সেই সময় লিটারালি সেই সময় ভারতবর্ষে যে হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজটা চলতো, সেই ল্যাঙ্গুয়েজটাকে একদম ক্যাটাগরিক্যালি ডিভাইড করা হয় হিন্দি এবং উর্দুতে। হ্যাঁ, হিন্দুস্তানির একটা মানে এই হিন্দি উর্দু নিয়ে একটা মারাত্মক ডিবেট চলে, অ্যাজ ইফ উর্দু মুসলমানের ভাষা। পৃথিবীর পাকিস্তান আর ভারত ছাড়া আর পৃথিবীর কোথাও, আর বাংলাদেশ হয়তো খানিকটা, হ্যাঁ, পৃথিবীর কোথাও কোনো মুসলমান উর্দু জানেও না পর্যন্ত, বলা তো দূরের কথা। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। উর্দু তৈরি হয়েছে ভারতবর্ষের উত্তরপ্রদেশে, হ্যাঁ, পাকিস্তান সেটাকে অ্যাডাপ্ট করেছে পরবর্তীকালে যখন পাকিস্তান তৈরি হয়েছে। তো এবং সেটা তৈরি হয়েছে কি করে, ওই উর্দু মানে হচ্ছে হিন্দুস্তানের যে কোর্টিয়ার ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ হ্যাঁ, আমরা যেমন আজকে বাংলা বলি, আবার একটা অফিস কাছারিতে আমরা যখন বাংলা বলি, বা এই যে এই পডকাস্টে আমরা যে বাংলাটা বলছি, হ্যাঁ, আমি আর শান্তনু যদি আলাদা করে গল্প করি, তার থেকে একটু আলাদা বাংলা হ্যাঁ, বলবো, যে কোনো ভাষারই একটা কোর্টিয়ার রাজদরবারের ভার্সন থাকে, হ্যাঁ, একটা কোলোকিয়াল বা রাস্তার ভার্সন থাকে।
হ্যাঁ। এই দুটো ভার্সনের উপর দাঁড়িয়ে ব্রিটিশ খুব সুন্দর খেলেছিল, যে ভাষাটাকে আলাদা করে দিয়েছিল, অ্যাজ ইফ হিন্দি ইজ ফর হিন্দুস, উর্দু ইজ হ্যাঁ। ফর মুসলমান, এবং সেইটা আজও আমরা বয়ে নিয়ে চলছি হ্যাঁ। আমাদের পপুলার কনসেশন। এবং এই ওই 1700 শেষ ভাগ থেকে শুরু করে যে ডিভাইডটা তৈরি করা হয়েছিল সিস্টেমেটিক্যালি, এবং সমস্ত আন্দোলন, সমস্ত বিরোধ, সেটাকে এই লাইটেই দেখানো, হিন্দু মুসলিমের হ্যাঁ। লাইটে দেখানো, ফাইনালি সেইটার একটা কালমিনেশন কিন্তু দেখা যায় তোর এসে দেশভাগ। দেশভাগ। কতটা বড় হতে 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 এমন জায়গায় চলে আসে যে 1900 শুরুর ভাগ থেকে বা 1800 শেষ ভাগ থেকে দ্বিজাতি তত্ত্ব আসতে শুরু করে, যে হ্যাঁ। ভারতবর্ষের দুটো জাতি মেজরিটি, এবং তারা কখনোই একসাথে থাকবে না, থাকতে পারবে না, তাদের আলাদা স্টেট হ্যাঁ। দরকার। ঠিক আছে? ফলে এই দ্বিজাতি তত্ত্ব তৈরি করা হয় এবং সেটার উপর দাঁড়িয়ে পলিটিক্স করা হয়। এতটাই বড় সেই ক্ষত হয় যে ফাইনালি বাংলার এপাশ থেকে একটা অংশ চলে যায়, পাঞ্জাবের ওপাশ থেকে আরেকটা অংশ চলে যায় একটা আলাদা দেশ, তারপরে আবার সেটা ভেঙে আরো না, না, আমি তো শুধু মানে আমি এত কিছু দেশভাগের বললাম ফলে এইটা বোঝানোর জন্যই যে ওই ক্ষতটা, বলো একটু কমপ্লিট করে। হ্যাঁ, ওই ক্ষতটা যেন তৈরি না হয়। হ্যাঁ। যেই মুহূর্তে ক্ষতটা তৈরি হবে সেই মুহূর্তে দেশের মানে দেশভাগের ক্ষেত্রে তাও ওটা ভেঙে গেছিল, সেখানে ব্রিটিশদের মদত ছিল বা ইত্যাদি ছিল। এই ক্ষেত্রে দেশ ভেঙে যাবে কি যাবে না, ইট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স যে ওই আর কি, যে মানুষগুলো ভেঙে যাবে কোথাও। হুম। মানে খুব এক কথায় বললে যে মানে দেশ ভাগ হয়েছিল, পাকিস্তান, বাংলাদেশ তৈরি হয়েছে, সেগুলো আছে। যদি এরকম হতো যে আচ্ছা ওগুলো তৈরি হয়ে যাওয়ার পর ভারত তো সেকুলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে, তো এখানে হিন্দু মুসলিমরা মিলেমিশে থাকছে। সেটা কিন্তু হয়নি। হুম, মানে ওই সেটাও হয়। ক্ষতটা, মানে ওই একটা ডিভাইড এন্ড রুল এর ক্ষত আমরা আজ অব্দি বয়ে নিয়ে যাচ্ছি, জানি না কতদিন বয়ে নিয়ে যাবো। এখন যে হ্যাঁ, ডিভাইড এন্ড রুলটা চলছে বেশ দীর্ঘ ১০-১১ বছর ধরে, এর ক্ষতটা কতদিন আমাদের বইতে হবে এবং কোথায়, কোথায় এই ক্ষতটা তৈরি হবে? সেটা হুম, মানে হুম। কল্পনা করাও বেশ মুশকিল। যাক, এটা তো একটা ডিভাইড এন্ড রুল। কালেকটিভ আনকনসিয়াস যে অবিশ্বাসটা তৈরি হবে না। অবিশ্বাস তৈরি হবে যে এই মানুষটা আমার ক্ষতি করবে আরকি। যাক, এইটা হুম, এইটা একটা ডিভাইডের দিক। আরেকটা ডিভাইডের দিক যেটা আমরা ১ম থেকে আজ অল্প করে এখন অব্দি এসে পৌঁছইনি, সেটা হচ্ছে যে এটা তো একটা ধর্ম বা জাতপাতের রেসপেক্টিভ ডিভাইড। আরেকটা হচ্ছে অর্থনৈতিক ডিভাইড। যেটাও লাদাখের ক্ষেত্রে একটা বিরাট বড় পার্ট প্লে করছে। তুই যেটা বলছিস যে কেন এখনই এটা করা হচ্ছে। মানে এ খুব ক্লিয়ার তো কিছু ডিভাইড করা হচ্ছে যে কিছু মানুষের কাছে, আমরা আগেও পডকাস্ট এখানে শেষ করেছিলাম। কিছু মানুষের কাছে অনেকটা থাকবে এবং মানে আজকের দিনে পরিষ্কার সে কিছু মানুষ কারা। এবং হুম। তাদের সংখ্যা ওই হাতে গোনে ফেলা যায়। তাদেরকেই জমি দেওয়া হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এবং তাদেরকে লাদাখে সোনাম ওয়াংচুকের মূল লড়াইয়ের একটা পার্ট কিন্তু যেটা হচ্ছে ঘোষিতভাবে বলে, এবং এখন তো আমি দেখলাম লাস্ট কিছু ভিডিওতেও একদম ক্যাটাগরিক্যালি বলছে যে সরকার যে আমাদের বা আমার পিছনে লেগেছে তার মূল কারণ তবে থেকেই লেগেছে, যবে থেকে আমি 6 শিডিউল চাইছি না। হুম। যবে থেকে আমি 6 শিডিউল না দেওয়ার ফলে পুঁজিপতিদের যে জমি অ্যালট করা হচ্ছে এবং সেখানে যে সমস্ত প্রজেক্ট নেওয়া হচ্ছে, এইটার সরাসরি বিরোধ করা শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ। ফলে হ্যাঁ, বল। এবং মানে মানে এইটা আরো পরিষ্কার আরকি যে কখন সরকারের হাতে ঘা সবথেকে বেশি লাগে, যখন তার বন্ধু পুঁজিপতিদের প্রজেক্ট গুলো যখন বিঘ্নিত হতে শুরু করে বা সেইটার উপর কোনো আঁচ হুম, আসারও সম্ভাবনা দেখা যায়, তখন সরকারের হাতে সবথেকে বেশি ঘা লাগে। তাহলে এখানে একটা অর্থনৈতিক ডিভাইডও রয়েছে আরকি যে আ মানে ওই আরকি তোমরাও গরিব লোক, তোমাদের যেটা বলব সেটা শুনবে। আচ্ছা শুনছো না ঠিক আছে, পাত্তা দিলাম না। হুম। কিন্তু তুম যেই সব গরিব লোগ হমেশা হাম তোমারে জুতি কিনছে হি রোগ। হ্যাঁ, ঐরকমই আরকি যে কিন্তু তোমরা যদি আমার বড়লোক বন্ধুদের দিকে চোখও তাকিয়েছো আরকি, তাহলে তো আর কোনো চান্সই নেই তোমাদের বাইরে রাখার। তারপর তো যেটা করার যা করার দরকার হয় সব। হ্যাঁ, মানে হ্যাঁ, মানে ভারতবর্ষের মালিক হচ্ছে ওই 1,00,000 লোক আর হুম। আমরা ভাড়াটে। ঠিক আছে? সো ভাড়াটের তো আ মানে নিজের মতো করা সাজে না। ঠিক হুম। আছে? তো ভাড়াটে ভাড়াটেরও আবার বিভিন্ন ক্যাটেগরি ভাড়াটেরও কিছু আছে। রাইট থাকে। আমার মনে হয় ওই প্রায় দাসের পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছি আরকি যে তোমরা আবার দাস। ঠিক আছে? মানে না, না, সে ফিউডালিজম তো ছাড়া রাইট কি? তো এটা আমাদেরও এটা আছে। ফিউডালিজম ছাড়া আর কোন দিকে যাচ্ছে? মানে সেদিকেই তো যাচ্ছে ব্যাপারটা। কিসের দিকে? মানে সামন্ততন্ত্রের মতোই তো ব্যাপার না? ফিউডালিজম এর মতোই ব্যাপার। না, মানে ফিউডালিজম এর মতো ব্যাপার নয়। ফিউডালিজম এর থেকে আলাদা। কারণ ফিউডালিজম এর ইকোনমিক স্ট্রাকচারটা তো আলাদা ছিল। মানে মূল এটা লক্ষণগুলো ঘুরে ফিরে একই। সেই একই ঘুরে ফিরে। না, না, সে মূল লক্ষণ ঘুরে ফিরে একই, কারণ মূল লক্ষণ ইজ আধিপত্যবাদ। যে আমি থাকবো আর কেউ থাকবে না। ফলে এটা ফিউডালিজমেও ছিল, এটা মোনার্কিতেও ছিল। কিন্তু আমি বলছি যে মানে ফিউডালিজম মোনার্কি গুলো ভাগ করা হয়েছে তো ওই আধিপত্যটা যে কিভাবে জারি করা হচ্ছে তার উপর। ঠিক আছে? না, না, সো আজকে বটেই, আমরা যে বটেই। পুঁজিবাদও সেখান থেকেই আসছে। কিন্তু মূল হুম, জায়গাটা পাল্টাচ্ছে না, না? যে কিছু লোক বেশি তৈরি করবে আর কিছু লোক
এবং তারা সেই বেশিটা দ্যাট ইজ উপভোগ করবে না। আধিপত্যবাদ। সেটা 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 হ্যাঁ, তুই ফিউডালিজম বলাটা ভুল আমি সেটা বলছি। কারণ ওই তুই যেটা মূল ফান্ডামেন্টাল লাইন বলছিস ওটা মোনার্কিতেও ছিল, হ্যাঁ। না ফিউডালিজমও ছিল, ওটা ক্যাপিটালিজমও থাকে, তো রয়েছে। না, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই আর কি যে রিসেন্টলি কেন হলো এটার একটা কারণ কিন্তু এইটাও যে যে বিজেপি ওই আগের লোকাল বডি নির্বাচনে ইস্তেহারে লিখিয়েছিল যে 6 শিডিউল তারা আনবে আর কি, হুম, সেই বিজেপি কিন্তু সেটা আনতে পারেনি এবং ঘোষিতভাবে আজকের দিনে এটা পরিষ্কার লাদাখের মানুষের কাছে যে 6 শিডিউলের বিরুদ্ধে বিজেপি দাঁড়াচ্ছে। হুম, হুম, আর হুম, আবারও লোকাল ইলেকশন কিন্তু আসতে চলেছে, হ্যাঁ। ফলে সেখানে কিন্তু বিজেপি যা সিম্পল কোনো পাত্তাই পাবে না, আম, যেহেতু তারা 6 শিডিউল জায়গাটাকে এক অর্থে লাদাখের মানুষকে বিট্রে করেছে। সেটা কি একটা বড় কারণ নয় এই সময় সরকারের মানে এই আন্দোলনটাকে নেগেটিভ লাইটে প্রেজেন্ট করা ওভারঅল দেশবাসীর কাছে এবং লাদাখবাসীর কাছে? এটা so একটু called? এটা একটু ডিবেটেবল। তার কারণ হচ্ছে যে প্রথম কথা দেখতে হবে ইলেকশনটা বোধহয় হয়ে গেছে। লোকাল ইলেকশনটা একবার চেক করতে হবে। মানে দেখ এখন এইটা করলে কি মানে গোটা দেশবাসীর কাছে কি চিত্র উঠে আসবে সেটা অন্য কথা, যেটা ম্যাটার করছে না। এই হুম। অন্তত ওখানকার লোকাল ইলেকশনের ক্ষেত্রে, কারণ ভোট কারা দেবে? লোকাল লাদাখিরা। তো এইটা করলে কি লোকাল লাদাখিদের থেকে বিজেপি ভোট পাবে? আই ডোন্ট থিংক সো। মানে এটাতে করে তাদের লাভ তো খুব দেখছি না। মানে একটা হচ্ছে যে ওই আর কি যে যখনই এনভায়রনমেন্টটা খুব কন্ট্রোলড এনভায়রনমেন্ট করে দেওয়া যাবে, মানে সেনা নামিয়ে দেওয়া হলো ইত্যাদি নামিয়ে দেওয়া হলো, তখন বিজেপি একটা বেনিফিট পাবে। 2 নম্বর হচ্ছে যে মেবি ইলেকশনটাকেই পিছিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, সেইটা করা যেতে পারে। সেইটা করতে পারে যে ইলেকশনটাকে পিছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এটা না করলে তো বিজেপি পাত্তাই পাবে। হুম। কিন্তু ওই So, আর কি মানে আরেকটা দিক হচ্ছে যে হুম, মানে আরেকটা দিক যেটা হচ্ছে যে লাদাখের যে পাহাড়গুলো সেটার কিছু রিসেন্ট স্টাডি আইআর মানে ইনফ্রারেড স্টাডি দেখাচ্ছে সেখানে প্রচুর লিথিয়ামের মিনারেল রয়েছে, হুম, মানে কয়েক লক্ষ টন। যদিও এইটা এখন অব্দি মানে আয়ার স্টাডি থেকে এটা পাওয়া সম্ভব নয় খুব একটা, যে সেই লিথিয়াম মানে লিথিয়ামের মিনারেল রয়েছে এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সেই লিথিয়াম কতটা এক্সট্রাক্টেবল। মানে কতটা কিভাবে বলবো, এক্সট্রাক্ট করা যাবে? হ্যাঁ এক্সট্রাক্টেবল আর কি, মানে সেই মিনারেল থেকে মানে এক্সট্রাক্টের এফিসিয়েন্সিটা কতটা আর কি। হ্যাঁ, তো সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু সেটা পরিষ্কার হতে গেলে তো আরো কিছু স্টাডি করতে হবে। সেটা কারা করাবে? যারা এই লিথিয়ামটা আলটিমেটলি অকুপাই করবে। হুম। সেটা একদম পরিষ্কারভাবে আদানিকে এইটা মানে ওই লিজটা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং এছাড়া আরো পুঁজিপতি তো রয়েইছে। ফলে এই যে দেশের সম্পদ, মানে এর আগেও আমরা দেখেছি যে তোর ইয়ের ক্ষেত্রে মানে কয়লার ক্ষেত্রে যে দেশের মানুষের পয়সায় কয়লা কেনা হবে, কারণ কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ বানাবো, দিয়ে লাইট জ্বালাবো, কম্পিউটার চালাবো, আর কিছু করবো। তো সেটা লিজ কে পাচ্ছে? আদানি। আচ্ছা ভালো কথা, কেউ একজন তো লিজ পাবে, কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যায়? প্রবলেমটা হয়ে যায় হচ্ছে যে দেশের সরকার একজনকে বরাদ দিচ্ছে যে সে অন্য বিদেশি সোর্স থেকে সে কয়লা কিনতে পারে। সেই কয়লা যখন জাহাজে উঠছে, একদমে উঠছে, তারপরে মানে ভারত সরকারের দেওয়া লিজের কন্ট্রাক্টে আমি কাজ করছি। আমি যখন কয়লা ওই দেশ থেকে কিনছি একরকম দামে তুলছি এবং সেটা যখন আবার ভারত সরকারকে এসে বিক্রি করছি সেটা হিউজলি দামে হুম, পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এটা আমরা দেখেছি। কে করেছে? এগেইন আদানি। তো ফলে এই যে লিথিয়াম যদি লাদাখ ভারতবর্ষের অংশ বলে আমরা মনে করি, তাহলে লাদাখে থাকা লিথিয়াম এবং সেই লিথিয়াম থেকে 1% ও বেনিফিট যদি পাই, তাহলে এই 1% বেনিফিট তো ভারতবর্ষের মানুষের হওয়ার কথা। এবং তারও বেশি, মানে যদি 1% বেনিফিট হয় আমি তো বলবো 50% বেনিফিট, সেই 1% 50% বেনিফিট লাদাখের মানুষের হওয়ার কথা। বাকি 50% থেকে ভারতের হওয়ার কথা। তো সেটা না হয়ে একটা মানে পুঁজিপতিকে সেটা দিয়ে দেওয়া এবং সেটার সবচেয়ে বড় মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে যখনই আমি দেখবো যে এই পাহাড়ের তলায় লিথিয়াম আছে এবং সেই লিথিয়াম হচ্ছে আগামী দিনে মানে আজ থেকে মানে আগামী দিনে জিওপলিটিক্স কে কন্ট্রোল করবে যে কয়েকটা এলিমেন্ট আমরা বলতে পারি, হুম, তার মধ্যে লিথিয়াম একটা অন্যতম। লিথিয়াম, কোবাল্ট, সেলেনিয়াম, সিলিকন এরা। হুম। সো লিথিয়াম অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে আমাদের মোবাইল ব্যাটারি থেকে শুরু করে সমস্ত কিছু যা কিছুতে ব্যাটারি ইউজ হয় লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ হয়। তো দুটো কনসার্ন রয়েছে। একটা কনসার্ন হচ্ছে যে আমি যে ওই পাহাড় কেটে তার থেকে লিথিয়াম বের করব, হ্যাঁ তাতে হয়তো আমার দেশের অর্থনীতি ডেভেলপড হবে বা ইত্যাদি হবে। কিন্তু তার আগে প্রবলেম হচ্ছে সেটার জন্য ওই জায়গাটার কি হবে? হুম। ওই জায়গাটা কি খুবই আহ, প্রাকৃতিক দুর্যোগের মানে আশঙ্কা বেড়ে যাবে সেখানে, যেমন আমরা এখন ওই উত্তরাখণ্ড ওই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি।
হ্যাঁ, এটাও কিন্তু ম্যাসিভ ডিফরেস্টেশন, এইগুলো কারণ রয়েছে আর কি। একটা কারণ অবশ্যই ভৌগোলিক কারণ রয়েছে, যেটা আমরা ছড়াতে পারবো না, সেটা হচ্ছে যে ওই টেকটনিক প্লেটের মুভমেন্ট ওয়াইজ নেপালের জাস্ট তলাটা দিয়ে উত্তরপ্রদেশের পোর্শনটা, যেটা একসময় এদিকে এসে জুড়ে, যেটাকে ইন্ডিয়ানা ল্যান্ড হিসাবে জুড়ে ছিল এবং হিমালয় তৈরি হচ্ছিল, সেটা আস্তে আস্তে ভেঙে যাবে আর কি, কয়েক লক্ষ বছর পর আর কি, ঠিক আছে? তো সেই জন্য ওখানে টেকটনিক মুভমেন্ট হচ্ছে। কিন্তু সেটা ছাড়াও এই যে হরকা বান এগুলো বেড়ে যাওয়া, এগুলো বেড়ে যাওয়ার পেছনে আমাদের মানে আনকন্ট্রোলেবল ইললজিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে। এবং ওখানে আমি শুধু তো মানে দুটো প্রশ্ন মানে এখান থেকে আমাদেরও বলবো, মানে আমাদের বটেই আমাদের, কিন্তু আমাদের বলতে গিয়ে যথেষ্ট বাধে। মানে এর কন্ট্রিবিউশন তারাই সব থেকে বেশি করে যারা এইখান থেকে সব থেকে বেশি মুনাফা পায়, এবং তাদের উপরই এর ইম্প্যাক্টটা সব থেকে কম। মানে এইটা এত ব্যস্তানুপাতিক আর কি, একদম যে একদম যে একদম সব থেকে বেশি এই ক্ষতিটা করে এবং মুনাফা অর্জন করে, তার উপর সব থেকে প্রভাব কম, এবং যে সব থেকে কম করে এটা, তার উপর প্রভাব সব থেকে বেশি। হ্যাঁ, তার উপর শেষ হবে না। হ্যাঁ, মানে ওই আর কি যে, হ্যাঁ, এটা যে কোনো মানে মানব সভ্যতার যে কোনো অগ্রতির সুফলটা যারা পায়, কুফলটা তারা সবচেয়ে শেষে পায়। হুম, হুম, কুফলটা তাদের অবধি পৌঁছতেই পারে। মানে এটা আরেকটা উদাহরণ হচ্ছে যে জেফ বেজস, ইলন মাস্ক এরা এখন ওই স্পেস ট্রাভেল হুম, এর এজেন্সি খুলছে আর কি, যেখানে হুম, বিশ্বের কোটিপতিরা কয়েক লক্ষ মার্কিন ডলার দিয়ে কয়েক মিনিট, 3 মিনিট 5 মিনিটের জন্য তারা পৃথিবীর অ্যারাউন্ডে একটা ফ্লাই মেরে আসতে পারে। এবং এই একটা ফ্লাই এর জন্য যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট এমিট করবে আর কি, তার জন্য গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, গ্লেশিয়ার গলবে, জলস্তর উঠে আসবে। এবং জলস্তর উঠে আসার জন্য কি হবে, আমার সুন্দরবনের একটা গ্রাম যেটা নদী উপকূলবর্তী ছিল, সমুদ্র উপকূলবর্তী ছিল, তাকে হয়তো 5 কিলোমিটার সরে আসতে হবে। আর হুম, একটা গ্রামের 5টা পরিবারকে যদি 5 কিলোমিটার সরে আসতে হয়, তাকে কিন্তু ক্লাইমেট রিফিউজি বলবো। এবং আজকের হুম, পৃথিবীতে দাঁড়িয়ে অন্য সমস্ত ক্ষেত্রে, মানে ধর্মীয় কারণে, হ্যাঁ, এক দেশ আরেক দেশকে মেরে দিচ্ছে, সেখান থেকে জনগণ পালিয়ে আসছে, সেই সমস্ত কারণে এতদিন রিফিউজি হতো। কিন্তু সেই রিফিউজিদের সংখ্যাকে একদম বাইপাস করে গেছে যে রিফিউজিতে, সেটা কিন্তু এই ক্লাইমেট রিফিউজি। হুম। তার মানে বিশ্বের বড় লোকরা যারা মানব সভ্যতার অগ্রগতির জন্য 5 মিনিটের স্পেসে ফ্লাই করে আসবে, এবং সেই ফ্লাই এর জন্য যে পরিমাণ কার্বন এমিশন হবে, তার ক্ষতিটা কিন্তু দেখতে পাবে সুন্দরবনের একটা লোক, যে মানে প্লেনেও জীবনে কোনোদিনও চড়তে পারবি না সন্দেহ আছে। হুম। তো মজার, এটা মজার। কিন্তু মানে ওই আরকি যে কোন মানে পুঁজিবাদের যে মূল সমস্যাটা, বা এই পুঁজিপতিদের যে মূল সমস্যাটা, সেই সমস্যাটার এবার যদি একটুখানি আলোকপাত করা যায় যে কি হবে? মানে আদানিকে, মানে ওখানে লিথিয়াম আছে, লিথিয়াম আদানিকে দিলে পরে আদানি তো সরকারকে টাকা দেবে এবং সেখান থেকে একটা মারাত্মক ব্যবসা জেনারেট করবে। লিথিয়াম আয়ন ব্যাটারি হবে, ভারত সেই ব্যাটারি বিক্রি করবে। ভালো। না ভালো তাহলে তো, কেন মানে সোনাম অংশুক মানে বিরোধ করছে এটা? ক্ষতি নেই তো কোনো, মানে হ্যাঁ, সেই অর্থে ক্ষতি নেই তো কোনো, কিন্তু এখানে তো ওই দুটোই দিক না, যেটা তুই বললি আর কি। একটা হচ্ছে যে মানে কেন আদানি, কেন, মানে যদি ওটা আমার বা আমাদের সম্পদ হয়, তাহলে ওটা কেন তার মুনাফা গুটি কতক মানুষের হাতে যাবে, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানে আরো যদি লার্জার স্কেলে দেখি, তো ওটা তো পৃথিবীর মানুষের সম্পদ। তো তুমি ওই ইকোলজিক্যাল জোনটা যেটা ভীষণ সেন্সিটিভ, সেখান থেকে ভেঙে ব্যাটারি বানাবে, সেখান থেকে ইভি বানাবে, দারুণ প্রগতি করবে, সেটা চালানোর জন্য, সেটা ব্যবহার করার জন্য পরিস্থিতি পৃথিবীতে থাকবে তো? নাকি তার আগেই মানুষজন মানে ওই আর কি বেঁচে থাকার জন্য যে বেসিক জিনিসটুকু সেটুকু হারাবে বেশিরভাগ মানুষ, বিকজ অফ দিস, মানে ওইখানে ওই কাজগুলো করার জন্য যে ক্লাইমেট চেঞ্জটা হবে, তার যে প্রভাবটা হবে, সেটার জন্য মানুষগুলো বেঁচে থাকবে তো? নাকি তুমি কি চাইছো, মানে মানে তুমি কি এটাই চাইছো যে বেশিরভাগ মানুষকে বাদ দিয়ে দাও আর কি, কিছু লোক বেঁচে থাকুক? এবং এই বাদ দেওয়ার খেলাই এই আবারও সোনামঞ্চকে ফিরে আসতে হয়, যে আগে আমরা এই বাদ দিতে দেখেছি বা জেলে পুড়তে দেখেছি কাকে, উমর খালিদকে দেখেছি। বেশিরভাগ লোক যাদের টাইটেল, মানে যাদের টাইটেল থেকে পরিষ্কার তারা মুসলিম বা সরকারের বিরোধী, পার্টিকুলারলি মুসলিম। আজকে কিন্তু এই বাদ দেওয়ার খেলা সোনামঞ্চকে পড়ে গেছে, মানে। এবং এটাও বিষয় ইন্টারেস্টিং, আমি জাস্ট ডাইগ্রেস করছি যে মানে তুমি দেশের জন্য ভালো করবে, মানে কিভাবে পলিটিক্স এবং ওই আর সায়েন্সের দিকে সেখানে কিভাবে ঢুকে আসে, এবং লোকজন কিভাবে দেখে ব্যাপারগুলোকে, যে তুমি দেশের জন্য দারুণ নাম করবে, মেডেল আনবে, বা বৈজ্ঞানিক হুম। বৈজ্ঞানিক আবিষ্কার করবে, তোমার একেবারে মাথায় তুলে নাচা হবে। যেই দিন তুমি একবার বলবে যে আমার না এটা একটু সমস্যা হচ্ছে, এটা একটু ঠিক করে দিলে ভালো হয়, ব্যাস, তোমার আনা সমস্ত মেডেল মিথ্যে, তুমি আন্তর্জাতিক ষড়যন্ত্র করছো। এবং এটা আমরা এই হুম। প্রথম দেখছি না, মানে অন্তত আরেকটা উদাহরণ যেটা আমার মনে আমাদের পড়ছে, এটা হচ্ছে হার্ভার্ড যে নয়, হার্ডওয়ার্ক, হ্যাঁ, হার্ডওয়ার্ক হ্যাঁ, চাই। অন্তত আরেকটা উদাহরণ আমার মনে পড়ছে যে এই যে যখন যারা অলিম্পিকে গিয়ে নানান রকম মেডেল আনলো কুস্তিতে, তারা যখন তাদের বিরুদ্ধে হওয়া একটা বেসিক, এমনও না কোনো সরকারের বিরুদ্ধে তারা ডিরেক্টলি বলছে যে এই লোক এই সরকারটা করেছে,
তারা জাস্ট বলছে এই লোকটা হুম, দায়ী, এই পার্টিকুলার লোকটা, একে সরিয়ে দিলেই হবে, হুম, হুম, ব্যবস্থাটাকে একটু শুধরে দিলেই হবে, হুম, ঠিক আছে, যে আমাদের উপর সেক্সুয়াল হুম, নির্যাতন হয়েছে। ব্যাস, তারা পরের মুহূর্তে বা পরের দিন থেকেই তারা হয়ে গেল যে এরা দেশের ক্ষতি করছে এবং দেশের হুম, বিরোধী, হুম। যাদেরকে মাথায় তুলে নাচা হয়েছে। সোনম ওয়াংচুকের কেস আরেকটা উদাহরণ। ফলে এই বাদ দেওয়ার খেলায় মোদ্দা কথা হচ্ছে ইভেনচুয়ালি সেই পক্ষটা যাদের বিরুদ্ধে সেক্সুয়াল মানে বাচ্চা কুস্তিগীরদের হুম, সেক্সুয়াল মোলেস্টেশনের অভিযোগ ছিল, ইভেনচুয়ালি তারা কিন্তু থেকে গেল মেইন স্ট্রিম পলিটিক্সে। একদম একদম ঠিক আছে, একদম একটু একদম। চলে কিন্তু তারা কিন্তু থেকে গেল। তারা আজও মানে সেই ব্যক্তির খুব কাছের লোক, আজও ভারতবর্ষের কুস্তি ফেডারেশনটা চালায়। সেই ব্যক্তির ছেলে সম্ভবত এমপি, এখন জিতেছিল কি এমপি সিটটা? বোধহয় জিতেছিল বোধহয় বোধহয় যতদূর হ্যাঁ, মনে করতে পারছি তো জিতেছিল। হ্যাঁ, সো এবং আমি যদি ওর দিকে দেখি যে যার অলিম্পিক খেলার কথা ছিল, আম সেই মেয়েটি কিন্তু আজকে আর অলিম্পিকে থেকে মানে এক অর্থে একটু মানে ফোর্সড আর্লি কুইট করলো। একটা এট লিস্ট আরেকটা অলিম্পিক তার খেলার কথা ছিল। তো মানে মানে এখানে যেটা বইটাই যেটা বলতে চাইছিলাম যে আজকে তোমাকে মাথায় তুলে নাচা হচ্ছে এবং তুমি ভাবছো যে এই ব্যবস্থাটা আমি তো সুফলই পাচ্ছি, আমাকে মাথায় তুলে হুম, নাচা হচ্ছে। হুম, কালকে যে তুমি ওই ওই জায়গাটাই থাকবে, ওই গুড বুকটাতেই থাকবে, যে মানে তোমার তোমার যে কিছু সমস্যা হবে না, কিছু সমস্যা হলে তুমি যদি কোনোভাবে একটুখানি মুখ খুলেছো, তখনই হুম। কিন্তু খেলা ঘুরে যাবে। দিস ইজ কল্ড রোবো রিপাবলিক। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? মানে তোমাকে যেভাবে প্রোগ্রাম করা হচ্ছে তুমি সেইটা পালন করবে। তার বাইরে যাবে না। এবং এটাও খুব ইন্টারেস্টিং মানে এই যে আজকে আমাদের মানে আমরা কোনো এক সময় পরবর্তীকালে এডুকেশন এবং এডুকেশন নিয়ে মানে আমরা কিরকম ভাবে ভাবি সেটা নিয়ে কথা বলবো। সেটা আমি এজন্য খুব ডিটেইলস এ আছি না। কিন্তু এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি নামক যে জিনিসটা চালু করা হয়েছিল, যেটা অলরেডি এখন লাগু হয়ে গেছে খাতায় কলমে। আ সেই জিনিসটার মূলেও কিন্তু এইটা রয়েছে যে তুমি পড়াশোনা শেখো বা দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে যে একদম, একদম ক্লিয়ার ডিভাইড করা। একটা টেকনিক্যাল শিক্ষা, অর্থাৎ ওই লোকটা সে আইএএস অফিসার হবে, ওই লোকটা সে বিজ্ঞানী হবে, সে ডাক্তার হবে। সে তো একটা মার্সিডিজ বেঞ্চ চালাবে, সে একটা বা একটা টয়োটা চালাবে। সে টয়োটাটার হাওয়া লিক হলে পরে কে সারাবে? ওই যে তোমার বাবা সাইকেলের লিক সারাতো। আমি তোমাকে দেখো, তোমাকে রাষ্ট্র কত ভালো, তোমাকে তোমার বাবা সাইকেল সারা জীবন সাইকেলের লিক সারিয়েছে। তোমাকে আমি গাড়ির ইঞ্জিন ঠিক করা শেখাবো। কি করো? ভোকেশনাল ট্রেনিং। ঠিক আছে? মানে ভালো কথা। মানে তুমি হ্যাঁ ভোকেশনাল ট্রেনিং এর কলেজ খুলবে, ভোকেশনাল ট্রেনিং ছোটবেলা থেকে হাতে কলমে শিক্ষা দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা আইএএস অফিসারের ছেলে বা মেয়ে সে কি স্বইচ্ছায় ভোকেশনাল ট্রেনিং করতে যাবে? হ্যাঁ কি বলে আমাদের ইয়ে? তার মানে তুমি আসলে কি বলে দিচ্ছ? আসলে বলে দিচ্ছ যে আমি বাবা ওই যে বললাম যে তোমার বাবা সাইকেল রিক্সা সারাতো, তুমি আমার জন্য ইঞ্জিন সারিয়ে দেবে। ঠিক আছে? হ্যাঁ আমি এইটুকু অব্দি তোমাকে অ্যালাউ করতে পারি। আর কারা ইঞ্জিনটা সারাতে আসবে ওই ওরা। ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে? এবার অবশ্যই দেখা যাবে যে কারো বাবা সাইকেল সারাতো, সেও গিয়ে একটা মার্সিডিজ বেঞ্জ কিনে ফেলেছে এবং সেই হ্যাঁ। গল্পগুলোই আরো বেশি করে শোনানো হবে। এভাবে ঠিক তো আছে? চলে যে না। সবাইকে বোঝানোর জন্য। যাকগে, যেটা মূল আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে হ্যাঁ, মূল যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আ এই যে রাষ্ট্র যখন বাজারের ফ্রেন্ডলি সিটিজেন তৈরি করতে চায়, সিটিজেনও বলব না, মব তৈরি করতে চায় বা মাস তৈরি করতে চায় যে আমার আ বাজার চাইছে যে একটা লোক যে ব্রিজের ডিজাইনটা করে দিতে পারে। হ্যাঁ দ্যাটস অল। ঠিক আছে? আমি যখন তাকে বলব ব্রিজ বানাতে, যেভাবে বলব বানাতে, সে কোনো কোয়েশ্চেন করবে না, সে ব্রিজটা বানিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে? আ আবার যখন মনে হবে যে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করব, তার জন্য ভরত চক্রের একটা নাটক করবে, তাহলে একটা থিয়েটার প্র্যাকটিশনার লাগবে, একদল থিয়েটার প্র্যাকটিশনার লাগবে যারা নাটকটা করে দেবে। যা বলব হুম, তাই করে দেবে। ঠিক আছে? আমি দেখলাম পরেশ রাওয়াল মানে মানে কি বলবো? পরেশ রাওয়াল একটা সিনেমা করেছে মোস্ট প্রবাবলি। তার পোস্টারটা দেখলাম যে তাজমহলের এরকম মাথার গম্বুজটা এরকম আঙুল দিয়ে তুলছে আর হ্যাঁ সেখান থেকে একটা শিব উঠে আসছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এই দীর্ঘদিন ধরে এই জিনিস চলছে। তাজমহলের নিচে একটা শিবের মন্দির আছে অ্যান্ড অল দ্যাট। ঠিক আছে? তো সেটার উপর দাঁড়িয়ে সিনেমা হচ্ছে এবং পরেশ রাওয়ালের মতো লোক যার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা যার ক্রাফট সম্পর্কে খুব একটা সন্দেহ করার জায়গা নেই। সেই লোকটা আজকে এই দিকে যাচ্ছে। তো এই লোকগুলো হচ্ছে রাষ্ট্রের কাছে খুব হ্যাঁ গুরুত্বপূর্ণ লোক। ঠিক আছে? হ্যাঁ? আ বা কন্ট্রোভার্সিয়াল কথা বললেও শুনে যায়নি। বা সূর্য কুমার যাদব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এরা হচ্ছে খুব মানে খুব কাজের লোক। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, যারা তাদের ক্রাফট অনুযায়ী ছয়ও মারবে, ম্যাচও জিতিয়ে দেবে এবং আ আনকোয়েশ্চেনেবলি সেই জিনিসটাই করবে যেটা তাকে করতে বলা হচ্ছে আরকি। ঠিক হ্যাঁ। আছে? হ্যাঁ, আ সে অন্য কথা বলবে না। তো যাই হোক, আম না তো এই এইখানে মার্কেট এইখানে এটা চায়। এইখানে এখানে 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 একটা প্রশ্ন করি যে কিছু সূর্যকুমার যাদবের কথা বললি বা একটু আগে আমরা কুস্তিগীরদের কথা হুম, বললাম, আজকে সোনম ওয়াংচুক নিয়ে কথা হচ্ছিল।
এই যে লোকগুলো একদিন মানে ধর মানে সোনাম ওয়াংচুক, এই যে লোকে বলছে না যে এক সময় সে সরকারকে সাপোর্ট করেছে, এখন কেন? এটা নিয়ে আমি খুব হুম, সমস্যা দেখি না যে, মানে শুধু এটা নিয়ে কোনো সমস্যা দেখি না যে আমার স্ট্যান্ড তো মানে আমি তো ইস্যু ভিত্তিক সাপোর্ট দিতেই পারি, যে ওই ইস্যুতে আমি সরকারকে একদম সাপোর্ট একদম করি, এই একদম ইস্যুতে করি, এটা আমাদের একদম সমস্যা একদম না। হুম, সমস্যাটা এখানে যে তুমি দেখতে পাচ্ছিলে যে একটা গোটা রাজ্যের পপুলেশনকে চুপ করিয়ে দিয়ে তাদের ঘরের মধ্যে বন্ধ রেখে তাদের উপর একটা ডিসিশন চাপিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও তুমি ওটাকে সাপোর্ট করেছো। আজকে তোমার সাথে এটাই হচ্ছে। হুম, দেখো তুমি, যে হুম। তোমাকে চাপিয়ে রেখে তোমার উপর কিছু একটা চাপিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে জাস্ট বন্ধ রেখে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি, মানে আমি তো ওই যখন সোনাম ওয়াংচুক মানে ওইটা সমর্থন করছিল, আমার সন্দেহটা এখানেই ছিল যে এই লোকটার যা জ্ঞান গম্যতা, একে বিগ পিকচারটা দেখতে পাচ্ছে না, যেটা আমার মতো একটা অর্বাচীন দেখতে পাচ্ছে। মানে ওই প্রশ্নটা আমার এখনো রয়েছে, ঠিক আছে, না, কিন্তু ওখানে ওই ওখানে আমি প্রশ্নটা ওখানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধর এইরকম লোক, মানে ধর কালকে সূর্যকুমার যাদব, আজকে তো তুই মানে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা, হুম, সূর্যকুমার যাদব ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন, কালকে তার কোনো প্রবলেম হলো এবং সে ওই রকম কুস্তিগিরদের মতো পথে নামলো, আরো কিছু তুললাম, হুম, হুম, তখন একটা একটা সেকশন অফ সোসাইটি তারা কিন্তু এরকম করে মানে এইভাবে ব্যাপারটাকে দেখে যে আহ, কেন তুমি তো গেছিলে, খুব করো, এবার এবার বোঝো, ঠিক আছে? বা এটা মানে হুম, মানে আজকের হুম। বাংলার বামপন্থীদের মধ্যেও খানিকটা দেখা যায় এর ছোঁয়া যে একদম আহ, একদম একদম হ্যাঁ একদম। মানে আমি ভোট দিয়েছে সোনাম এবার ওয়াংচুক বোঝো। সাথে অন্তত তিনজনকে কারেক্ট করিয়েছি যে হ্যাঁ, হ্যাঁ, যে ভোট হ্যাঁ। দিয়েছে এবার বোঝো। তো এইখানে দাঁড়িয়ে মানে কি করণীয়, মানে এইটাকে কিভাবে দেখা, এবং যারা এটা করছে তাদেরকেও কিভাবে কনভিন্স করা যে এটার মধ্যে অনেকগুলো গন্ডগোল আছে, মানে সোনম ওয়াংচুককে আজকে যারা বলবে সোজা কথায় যে আপনি তো সাপোর্ট করেছিলেন, এবার বুঝুন আপনার উপর যখন এটা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে স্ট্যান্ডটা কি ভাবে দেখা উচিত, তুই কিভাবে না, দেখছিস? এবার বুঝুনটা করা যাবে না, ঠিক আছে, মানে ঠিক যেমন আমরা যেভাবে দেখাচ্ছি যে দেখুন সোনাম ওয়াংচুক এই স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল, তারপরেও সোনাম ওয়াংচুক আজকে এই জায়গায় এসছে, হুম, তাহলে আপনি ভাবুন, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে কি হবে এই অবধি ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে সোনাম ওয়াংচুকের উপর খাড়াটা নেমেছে, সেই মুহূর্তে আমি সোনাম ওয়াংচুকের পাশে। হ্যাঁ, মানে হুম, আমার মনেও এই প্রশ্নগুলো আছে যে সে কেন ওই সময় ওটা করেছিল, সে কি এটা বুঝতে পারছিল না, কি ব্যাপার, কোথাও বেনিফিট ডাউট আছে, কোথাও আমি পরিষ্কার বুঝতে পারছি, হোয়াট এভার ইট মে বি। আজকে সূর্য কুমার যাদব যেটা করছে বা যেটা করেছে, কালকে সূর্য কুমার যাদব যদি এমন একটা প্রেস কনফারেন্স করে যেখানে সে বলে যে এই ধরনের সমস্যা হচ্ছে বা এটা করা হচ্ছে, তাহলেও সেই মুহূর্ত থেকে আমি সূর্য কুমার যাদবের পাশেই থাকবো। হুম, তার মানে এটা নয় যেমন আমি সরকারের কাছে আমার মাথা বিক্রি দিতে নারাজ, সেরকম আমি সরকারের ঘাস হওয়া কারো কাছেই মাথা বিক্রি দিতে নারাজ। এবং আমি যদি কালকে একটা প্রেস কনফারেন্স করি, লেটস হুম, সে, এবং আমারও সেটাই দাবি থাকবে যে সেই প্রেস কনফারেন্সটা শুনে তার মেরিটেই বিচার করে ইয়ে করতে হবে। এবং হুম, একটা দেশের, একটা রাষ্ট্রের বা একটা অ্যাটলিস্ট ফাংশনাল ডেমোক্রেসি চলার জন্য একটা নাগরিকের এই বিচার বুদ্ধিটুকু থাকা দরকার। সবার যে থাকবে বা থাকতে দেওয়া হবে না এটাই স্বাভাবিক, হুম, কিন্তু লড়াইটা ওখানেই। মানে মিলান কুন্দ্রা আমার খুব প্রিয় একজন লেখক, কদিন আগে মারা গেলেন। মিলান কুন্দ্রার একটা ওই বই আছে, উপন্যাস আর কি, লাফটার অ্যান্ড ফরগেটিং, সেখানে একটা লাইন আছে, দ্য স্ট্রাগল অফ আ ম্যান, ইংরেজিটা একটু ভুল বলতে পারি, স্ট্রাগল অফ আ ম্যান ইজ টু স্ট্রাগল এগেইনস্ট ফরগেটিং, এরকম কিছু একটা, ঠিক হুম। আছে, এরকম কিছু একটা। তো যাই হোক, আমি খোঁজ খোঁজ করে যাই হোক দেখছি আমি পরে। তো যাই হোক, তো ওই আর কি ভুলে যাওয়া থেকে, বিস্মৃত হওয়া থেকে আহ, নিজেদেরকে আটকাতে হবে, ওটা সবচেয়ে সহজ, ঠিক আছে। ইন বোথ ওয়ে, মানে আজকে সোনাম ওয়াংচুকের এগেনস্টে এনএসএ লেগেছে বলে আমি সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়াচ্ছি, তার হয়ে নয়, ফেনোমেনাটার হয়ে কথা বলছি। হুম। কিন্তু এটাও ভুলে যাচ্ছি না যে সোনাম ওয়াংচুক আহ, এই স্ট্যান্ডটা নিয়েছিল। কেন ভুলে যাচ্ছি না? সোনাম ওয়াংচুক এখানে আর ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে এটা বোঝা এবং বোঝানো, একটা হুম। কনসেনসাস তৈরি করা যে ইট ডাজেন্ট ম্যাটার তুমি আজকে সরকারের পক্ষে আছো না কি আছো, কালকে তোমার ন্যূনতম অসুবিধা হলে তুমি কিন্তু আর আর তোমার কথা শোনা হবে না সিম্পলি, ঠিক আছে। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। না, এখান থেকে আমরা আমরা প্রায় প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আমি মানে মিনিট 10 যেটা আমি কথা বলতে চাইছি এটা হচ্ছে যে এই দায়রাটাকে আরেকটু বড় করে দেখা, যে আমরা তো এই ধরনের টেন্ডেন্সি গুলো, বা সোজা কথা যেটাকে দক্ষিণপন্থী টেন্ডেন্সি বলা হয়, রাইট উইং টেন্ডেন্সি, সেটা তো আমরা দেখছি যে গোটা বিশ্বজুড়ে তার একটা রাইজ হচ্ছে লাস্ট প্রায় এক দশক ধরে, তার বেশি ধরে। মানে এটাকে মূলত কানেক্ট করা যায় ওই ফাইন্যান্সিয়াল ক্র্যাশ অফ 2008, তারপর থেকে খানিকটা। লেমন বাতাস। হ্যাঁ। তো এই 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 টেন্ডেন্সি গুলো, এই যে কিছু লোকের হাতে সম্পত্তি তুলে দেওয়া, বেশিরভাগ লোককে দমন করা, তাদেরকে গুরুত্ব না দেওয়া, ক্ষমতার কেন্দ্রীকরণ, এটা গোটা বিশ্ব জুড়ে নানান জায়গায় দেখতে পাচ্ছি। তার সাথে সাথে লাস্ট 5-6 বছরে কিছু উল্টো এক্সাম্পল আমাদের চোখে আসছে। মানে এই ধরনের, মানে আমি কোনো কোনো দেশে বামপন্থী পার্টি জেতাকে উদাহরণ হিসেবে ধরছি না।
আমি ধরছি যে মানুষের মুভমেন্ট, ঠিক আছে, সেটা সেটা জায়গায় কালমিনেট করছে বা করছে না সেটা পরের কথা, কিন্তু মানুষ রাস্তায় নামছে এবং মানে হারানোর ভয় ভুলে গিয়ে একটা বিরাট অংশের মানুষ আহ ওই আর কি ঝাঁপিয়ে পড়ছে। সেটা আমরা শ্রীলঙ্কায় দেখেছি, সেটা আমরা বাংলাদেশে দেখেছি, সেটা আমরা নেপালে দেখেছি, আহ আরো ছোট ছোট জায়গায় অনেকগুলো জায়গায় দেখেছি। মানে আমেরিকাও এক অর্থে সেটা একটা কালমিনেশন আস্তে আস্তে ঘটতে দেখা যাচ্ছে। এইটাকে তুই কিভাবে দেখিস, মানে এইটাকে, মানে এইটা কোন দিকে যাচ্ছে বা এটা কেন হচ্ছে বলে কি মনে হয়? মানে এটা কি কনসিয়াসনেস থেকে হচ্ছে যে আমাদের উপর অনেক অত্যাচার হচ্ছে, নাকি এটা কোনো মানে ওই বারুদটা প্রেজেন্ট ছিল অনেকদিন ধরে, এই আগুনটা লেগে গেলেই উম, দাউ দাউ করে জ্বলছে, কিভাবে দেখছিস? না মানে আমার মনে হয় না এটা, মানে এটা এটা ওই আর কি মানুষের ফিতরাত, ঠিক আছে, মানে মানুষের হ্যাঁ, আহ চরিত্র। হুম। যেটা আমি তখনও বলছিলাম যে যখন এই ধরনের ইনসিকিউরিটি গুলো, এই ধরনের কোন একটা আধিপত্যকামী শক্তি তার আধিপত্যকে একদম মানে মানে আমার পাড়া অব্দি আধিপত্য হলো একরকম, আহ, তারপরে যখন আমার দরজা পেরিয়ে ঘর বিছানায় ঢুকতে শুরু করবে, তখন কিন্তু মানুষের মধ্যে থেকে ওই স্বাভাবিক একটা রোষানল উঠে আসবে। এবার রোষানলটা কোথাও কোয়াগুলেট করবে, কোথাও কোয়াগুলেট করবে না। কোয়াগুলেট করার জন্য কি দরকার, কোন একটা পার্টিনিং ইস্যু উঠে আসতে হবে, ঠিক আছে, এবং সেই ইস্যুর অ্যারাউন্ডে ওটা কোয়াগুলেট করতে হবে, যেমন আমরা সেই ক্রিস্টাল ফেলতাম না, একটা সিডিং হ্যাঁ, ক্রিস্টাল দিয়ে, হুম, হুম, খানিক সেরকম। এবং মানে মোস্টলি একটা পার্টিনিং ইস্যু থাকবে। আইদার অন্যান্য ক্ষেত্রে যেখানে ওই সো কল্ড কালার রেভলিউশনের প্রশ্নটা আছে, সেক্ষেত্রে যেটা করা, সেক্ষেত্রেও যেটা করা হয় যে একটা পার্টিনিং ইস্যুকে ডেভেলপ করা হয় হুম, ফ্রম স্ক্র্যাচ, সেটাকে ডেভেলপ করা হয়। বাট ইন এনি কেস ওই আমি আবারও বলছি যে আমেরিকার মতো দেশ, তারা বিভিন্ন জায়গায় নিজেদের পাপেট সরকার বসানোর জন্য একটা চলমান সরকারকে, সে সরকার খারাপ হতে পারে, সে সরকার ভালো হতে পারে, চলমান সরকারকে ফেলে দেওয়ার জন্য সে ইনসার্জেন্সি তৈরি করেছে এবং সে তার এগেনস্টে ইয়ে করেছে, যেটাকে এখন একটা টার্মই হয়ে গেছে কালার রেভলিউশন। হ্যাঁ, ফলে কিন্তু যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে কালার রেভলিউশন ডেভেলপ হতেই পারে না যদি না সেখানে একটা ওই আর কি এগেন ক্ষত থাকে, ঠিক আছে, হ্যাঁ, হয়তো ছোট ক্ষত ছিল কিন্তু সেখানে কুচিয়ে কুচিয়ে ঘা করা হয়েছে। তাহলে সেখানেও প্রশ্নটা আসে যে ওই যে সরকারটা ছিল সেই সরকার যদি এতই ভালো হতো তাহলে সেই ঘা করাটাকে আটকাতে পারেনি কেন, হ্যাঁ, সে কেন মলম লাগাতে চায়নি, ঠিক আছে। ফলে আহ যখনই এই ধরনের আম, এটা নেচারের ব্যাপার না, যে ঠিক যেমন একটা তারের মধ্যে দিয়ে আমি ইনফিনিট অ্যামাউন্ট অফ কারেন্ট পাঠাতে পারি না, ইন হ্যাঁ, ইটসেলফ সে সেটা বিরোধিতা করবে। হ্যাঁ, সেরকম একটা সিস্টেমের উপর যখন এই ইনসিকিউরিটি গুলো বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, সে বিরোধের রাস্তায় নেমে আসবে। প্রশ্নটা ফলে বিরোধ যে হবে এটা নিয়ে খুব একটা সন্দেহ নেই, একদিন হবে। প্রশ্ন হচ্ছে একদিনটা কবে, তখন কতটা ড্যামেজ হয়ে যাবে, তখন কি অবস্থা থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বিরোধ হলে পরেও বিরোধের নেচারটা কি হবে, ঠিক আছে। আহ, এই ধরনের ইনসিকিউরিটি বাড়তে থাকলে পরে যেটা হয় যে সোসাইটির বেসিক এথিক্যাল সেন্সটাই ডাউন হয়ে যায়। হ্যাঁ। তখন যে বীরত্ব হবে সেই বীরত্ব খুব ভালো বীরত্ব কিছু হবে না, কাজের কাজ কিছু হবে না, মানে ঠিক আমার আছে। প্রশ্ন হচ্ছে যে এই বিরোধটা কারা করবে, মানে আজকের দিনে দাঁড়িয়ে, মানে এই প্রগ্রেশনটা যদি খুব স্লোলি মানুষের মধ্যে এথিক্সটাকে নষ্ট করে দেওয়া হয়, এবং এটা তো হুম, মাল্টিফ্যাসেটেড, বিভিন্ন দিকে হচ্ছে, মানে আজকের দিনে যারা স্কুলে পড়ছে, তাদের যারা পড়াচ্ছে, তাদের যা হুম। এথিক্স, সেই এথিক্স এর তারা সঞ্চালিত করছে তাদের স্টুডেন্টের মধ্যে, ঠিক আছে। মানে এটা নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছি, আমি খুব বিস্তারিত হয়ে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি যে তাহলে যারা পরবর্তী নাগরিক তৈরি হচ্ছে, যারা এটা দেখেই বড় হয়েছে এবং যাদের শিক্ষকরা তাদের এটাই শিখিয়েছে এবং তাদের বাবা মারা তাদের এটাই শিখিয়েছে, এবং তারা মানে আমরা তবু পাড়ায় একটা আধটা দুটো লোক পেয়েছি যারা কিছু করে না কিন্তু অনেকগুলো মানুষের ভালো করে, ঠিক আছে। আজকে তো হুম, মানে নিশ্চিহ্ন, সেটা তো একটা ওই অবলুপ্ত হুম, প্রায় প্রজাতি আর কি। হুম। এবং খুব সিস্টেমেটিক্যালি সেটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর কি। আহ, তো কারা করবে এক্স্যাক্টলি, মানে মানে তাদের কাছে কি মনেও হবে, মানে ভারতের কন্টেক্সটে যদি বলি, মনেও হবে আর 15-20 বছর বাদে যদি এটা স্লোলি প্রগ্রেস করতে থাকে যে বৃহত্তম অবস্থান, এটাও কি মনে হবে আর? সেটা একটা দিক আছে, মানে সেরকম স্টেটে আমরা গিয়ে পৌঁছতেই পাই, কিন্তু আজকের পৃথিবীতে দাঁড়িয়ে সেরকম স্টেটে গিয়ে পৌঁছলেও যে খুব একটা মানে ওই স্টেটটা খুব সাস্টেন করবে বলে তো মনে হয় না। মানে ইভেন ইসরায়েলেও পর্যন্ত ইসরায়েলের মানুষ সেই সরকারের বিরুদ্ধে নামে, আমেরিকাতেও নামে, মানে ইসরায়েল উদাহরণটা কেন দিলাম আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আহ, ফলে ওইটা ভাবাটা আমার পক্ষে একটু মুশকিল যে এমন একটা দিন সত্যিই আসবে যে বিরোধ করাটাই অপশন হবে না। যেটা আমি ভাবতে পারি সেটা হচ্ছে যে তখন মানে ওই যে বললাম যে
নেপালের ক্ষেত্রে আমি যদি দেখি, নেপালের কেসটাতে কি যে হ্যাঁ বুঝতে পারছিল যে নেতা মন্ত্রীদের লোক ছেলেমেয়েরা দারুণ শো অফ করছে ইত্যাদি করছে, কিন্তু ফাইনালি দেখ কোথায় গিয়ে জিনিসটা কগুলেট হলো, একটা সোশ্যাল মিডিয়া ব্যান, ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়া তো রেশন নয়, সোশ্যাল মিডিয়া মেডিকেল জিনিসও নয় যে মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যান একটা এত বড় মুভমেন্টকে ইয়ে করতে দেয় যেটা একটা দেশের পুরো রাজনৈতিক স্ট্রাকচারকে বদলে রেখে দেয়, হ্যাঁ। ফলে যেটা ব্যাপার যে ওই বিরোধটা তখন হবে ওরকম কোনো একটা ইস্যুতেই হবে, যে ইস্যুটা সে খেয়াল করতে পারবে আর কি হঠাৎ করে, ঠিক আছে? মানে ইস্যুটা আপাত চোখে দেখে মনে হবে যে এটার সাথে সার্ভাইভালের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই ওই আর কি ওখানে একটা লক্ষণ, ইস্যুটা ঠিক মানে ওই সিমটম, কারণ নয় হয়তো রোগের, বা আপাত মানে ওই লোকাল কারণ মানে। একদম মানে সেটাই। ফলে মানে এগেইন সেটাই আরো বেশি প্রমাণ করে যে সেই আন্দোলনটা খুব মানে সুদূর প্রসারী, মানে চিন্তা ভাবনার দিক থেকে খুব সুদূর প্রসারী হয়তো হয়ে উঠতে পারবে না। মানে সেখানে একটা লিডারশিপেরও অভাবটা রয়েছে না, মানে মানে এই যে ওই কারণেই দেখা দেবে না যে তুই একটা ভালো কথা বললি যে যেটা কথা হলো না যে কারা আন্দোলনটা করবে। মানে আমি আরো উল্টো প্রশ্ন করি, মানে সাধারণত করে থাকি লোক কি যে ভারতবর্ষের যদি আমি 1757 থেকে শুরু করে 1947 190 বছর, এই 190 বছরের শেষ 100 বছর যদি নিই, যেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সোকল্ড পিকে পৌঁছেছিল, এই 100 বছরে যতজন লোক স্বাধীনতা সংগ্রামী নাম আমরা পপুলার কালচারে শুনতে পাই, মানে সেটা ক্ষুদিরাম ভগৎ সিং এদের নাম তো অনেক পপুলার, কিন্তু ক্ষুদিরাম যদি বলি বা আরেকটু বাঘা যতীনের নাম যদি বলি, এই সমস্ত নাম আর পদবি নিয়ে আমি যদি একটা বই পাবলিশ করি যে পরপর নামগুলো লেখা থাকে, ঠিক আছে, মানে এক লাইনে একটা নাম নয়, পরপর পরপর নাম, ঠিক আছে, তাহলে সেই বইটার ভলিউম কত হবে আন্দাজ? ভলিউম মানে তুই বলছি কত পেজ হবে? কত পেজ হবে? একটা স্ট্যান্ডার্ড বইয়ের সাইজ A4 শিটের পেজ আর কি। আচ্ছা, মানে আমার ধারণা 20-22 পেজ বেশি হওয়ার কথা নয়, যে নামগুলো পরিচিত নাম। আমি আরেকটু মানে 20-22 পেজটা যদি একটু মানে কম বলে, আমি যদি আরেকটু মানে প্রত্যেকটা প্রদেশের, মানে যেমন ধর আমাদের এখানে ক্ষুদিরামকে আমরা চিনি, মেবি সেন্ট্রাল ইন্ডিয়াতে গিয়ে ক্ষুদিরামের নাম বললে হয়তো তেমন কেউ চিনবে না, ঠিক আছে, যেটা সুযোগ নিয়ে এই অক্ষয় কুমার এবং এই হিন্দু রাইট উইং এরা একটা সিনেমা বানিয়েছে, সেখানে ক্ষুদিরামের নামটাই বদলে দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক না কেন, তো আমি যদি প্রত্যেকটা প্রদেশে গিয়ে সেখানকার কিছু ইন্ডিজিনিয়াস স্বাধীনতা সংগ্রামী তাদের নামও তুলে আনি, আমার মনে হয় না সেই বইটা 400-500 পাতার বেশি ভলিউম হবে, 500 পাতাও হবে না, তুই হবে না, ঠিক আছে। মানে তুই বাংলাটাকেই ধর না, যে বাংলায় তো একটা বিরাট বড় মুভমেন্ট চলেছে স্বাধীনতার রেসপেক্টিভ, তো বাংলা থেকে তুই যদি বাংলা শুধু লোকেদের নাম নিয়ে করিস, মানে কটা পেজ হবে তুই বলতো, মানে পরপর লিখছি আমি, জাস্ট এক লাইনে পরপর লিখছি, এখানে ফন্ট সাইজটা ম্যাটার করতে পারে, বুঝতে পারছি আমরা 5-7 পেজ 5-7 পেজ হবে না। তুই এবার ভাব যে মানে বাংলা যদি ভারতের ধর অলমোস্ট 5% তো বটে, ঠিক আছে, তো 5% যদি হয় তাহলে তার 20 দ্বিগুণ কর, ভাব এরকম করে 1-150 পেজের বেশি হওয়ার কথা নয়, 400-500 পেজ মনে হয় না যাবে আমার, যারা পপুলার নাম। আচ্ছা, এক সেকেন্ড, যেটা হয়েছে সেটা হলো আমার হেডফোনটার মোস্ট প্রবাবলি চার্জ শেষ, ফলে না ঠিক আছে, তোর এই অডিওটা ভালোই যাচ্ছে, কোটা খারাপ যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, তোর এই অডিওটা ঠিকঠাকই যাচ্ছে, কোটা খারাপ যাচ্ছে না। না খারাপ যাওয়ার জন্য না, যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমি তোর কি বলে তোর ভয়েসটা খুব আস্তে শুনতে পাবো, তাও ঠিক আছে আমি চেষ্টা করছি, ঠিক আছে, হ্যাঁ। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি বলছিলাম জানো? না আমি বলছি মোট কথা 1-150 পেজ 200 পেজের বেশি হবে না যদি এই নামগুলো নিয়ে বই একটা ছাপা হয়। হ্যাঁ হ্যাঁ, নামগুলো নেই, সেটা হচ্ছে যে তাহলে কি আমাদের এবং এটা কিন্তু আমরা 100 বছরের স্প্যানে বলছি, ঠিক আছে, এই স্প্যানটা মাথায় রাখতে হবে, 100 বছরের স্প্যান। তাহলে 100 বছরের স্প্যানে যদি আমরা 400-500 পাতার বইয়ের মানে নামাঙ্কিত বই তৈরি করে উঠতে না পারি, তাহলে আমাদের কি মনে হয় যে ভারতবর্ষে 100 বছরের স্বাধীনতা আন্দোলন ওই বইয়ে লেখা নামগুলো এরা চালিয়েছে? অবভিয়াসলি নয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন চালিয়েছে ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মানুষ, ঠিক আছে, এবং তাদেরকে জোটবদ্ধ করতে অবশ্যই এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এরা অনেক বড় বড় অ্যাকশন নিয়েছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো আন্দোলন, ওই যে ভয়টা যে আমি মার খেতে পারি, আমি মরে যাব, ওই ঋত্বিক ঘটকের সেই সিনেমার লাইনের মতো, আমি মইরা যাই তাও তুই ভালো হ, এইটা সেই বলতে পারে যে আসলে বেঁচে নেই, আসলে মরেই আছে সে, ঠিক আছে, এবং সেটা সবসময় একটা দেশের মেহনতি এবং প্রান্তিক মানুষগুলোই হবে। ফলে কালকে যদি ভারতবর্ষে একটা কোনো রেভলিউশন হয় বা পৃথিবীর যে কোনো দেশে যারা রেভলিউশন হচ্ছে, যারা ওই রাস্তায় নেমিয়ে একটা সরকারি স্থাপত্যে আগুন লাগাবে,
যারা ওই রাস্তায় নেমিয়ে জলবিলি করবে, যারা আন্দোলন করছে, যারা মিছিলের স্লোগান দেবে, তাদের মেজরিটি পোর্শন কিন্তু সমাজের খেটে খাওয়া প্রান্তিক মানুষ থাকবে। কখনোই সেটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা তারপরের শ্রেণী হবে না, তার নিচের শ্রেণী হবে। নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে, হ্যাঁ অবশ্যই কিছু মধ্যবিত্ত থাকবে, অবশ্যই কিছু উচ্চ মধ্যবিত্ত মেবি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এখানে একটু 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 ডাইগ্রেস করাবো না, এই কনটেক্সটে দাঁড়িয়ে যদি মানে এই যে যেটা তুই বলছিস তার সাপেক্ষে যদি আমি এটা বলি, মানে এই ইস্যুটা নিয়ে পিগমেন্টস একটা সময় অনেকগুলো পরপর ভিডিও বানিয়েছে যে মধ্যবিত্ত মানুষজন এই আন্দোলনে মোস্ট লাইকলি ফুড সোলজার হবে না। এই কনটেক্সটে দাঁড়িয়ে তুই ডাক্তারদের আন্দোলন, যেটা আজ থেকে প্রায় 1 বছর আগে দানা বেঁধেছিল কিন্তু ফাইনালি কোথাও যেতে পারেনি, তা নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করেছি, সেখানে যাচ্ছি না। কিন্তু ডাক্তারদের আন্দোলন যেখানে এক অর্থে ফুড সোলজার কিন্তু সমাজের মধ্যবিত্ত সম্প্রদায়, যদি এরকম করে বলি সম্প্রদায়, সেইটাকে তুই কিভাবে দেখিস তাহলে? সেটাই সব এর এর সব থেকে ফ্যাজাইল পয়েন্ট ছিল, মানে মানে আমারও তাই মনে হয়। হ্যাঁ, এবং সেটাই সবচেয়ে ফ্যাজাইল পয়েন্ট ছিল। এবং যে কারণে মানে ওই আর কি, যে ডাক্তারদের আন্দোলন তো অ্যাটলিস্ট এই জায়গা অবধি গিয়ে পৌঁছতে পেরেছে যে সরকার পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটি আলটিমেটলি 2-4 বার টেবিলে বসতে বাধ্য হয়েছে। কিন্তু সেই টেবিলে গিয়ে আমরা এটা নিয়েও কথা বলেছি যে প্রিপারেশন ছিল না বা, কিন্তু সেগুলো ইমিডিয়েট কথা। আজকে যদি 1 বছর পরে এসে আমরা বলি যে মূল সমস্যাটা কি ছিল, যে একটা ধর্ষণ হয়েছে যেটা একটা মেডিকেল কলেজের প্রাঙ্গণে হয়েছে, এই তো মূল ব্যাপার। এবার ওই যে আন্দোলনটা চলেছিল, আন্দোলনটা অনেক দূর অব্দি গেছিল, সরকারকে ভাঙতে হয়েছিল, সবই বুঝলাম, কিন্তু আন্দোলনের বেসিক যে পয়েন্টটাতে ভুল ছিল, যেটা কোনোদিনও গড়েই ওঠেনি ওই আন্দোলন, তার মূল কারণ তার কোনো রাজনৈতিক ব্যাকিং ছিল না। সেটা হচ্ছে যে আমি কিসের বিরুদ্ধে, আমি কি ধর্ষণ মুক্ত সমাজ গড়ার বিরুদ্ধে? আমার মূল দাবি ধর্ষণ মুক্ত সমাজ গড়া। তাহলে তো সেটা 12,000 বছর আগে থেকে শুরু হয়েছে, এখন কবে, মানে ধর্ষণ মুক্ত সমাজ গড়ার আগে তো সমাজতন্ত্র চলে আসবে মোস্ট প্রবলি, ঠিক আছে। হ্যাঁ, তো এবার তাহলে ধর্ষণ মুক্ত সমাজ গড়া, এটা নিশ্চিত প্রশ্ন আরেকভাবে দেখানো যায়, যেটা আমি অনেকবার হয়তো ভিডিওতেও বলেছি আমরা, যে আজকে মানে কলকাতায় এখন দশমী, তো আজকে দশমীর দিন রাত্রে বা এই আগামী 2-3 ভাসান টাসান চলবে, এই সময় তো কলকাতার আশেপাশে কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে, স্যাডলি হচ্ছে। তাহলে যে আজকে রাত্রিবেলা ধর্ষণ করবে, তাকে যদি ডেকে বলা হয় যে ভাই তুই কি ধর্ষণের বিরোধী, মোস্ট প্রবলি সে বলবে হ্যাঁ হ্যাঁ আমিও ধর্ষণের বিরোধী, তাই না? ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ধর্ষণ বিরোধিতা বা ধর্ষণ মুক্ত সমাজ গড়া, এটা একটা আন্দোলনের দাবি সেই অর্থ হতে পারে। হ্যাঁ, ধর্ষণ কমবে, অরাজকতা কমবে, কোনো কিছু হলে পরে প্রপার প্রম্পট অ্যাকশন নেওয়া হবে, সেগুলো দাবি হবে। আচ্ছা, তারপরে মূল এই আন্দোলনে যখন সরকার পক্ষের সাথে কথা বলেছে, কারা কথা বলেছে? প্রত্যেকটা লোক মেডিকেল ফ্রেটার্নিটির লোক, তাই না? তার মানে গোটা আন্দোলনটা সবসময় একটা মেডিকেল সেন্ট্রিক আন্দোলন হয়ে থেকেছে। কেন? সেলফ একটা ধর্ষণ হয়েছে যেটা মেডিকেল কলেজের প্রাঙ্গণে হয়েছে, এবং ওই আন্দোলন চলাকালীন এরকম আরো অনেকগুলো ধর্ষণ হয়েছিল যেটা মেডিকেল কলেজের প্রাঙ্গণে হয়নি, ঠিক আছে। তাহলে যদি আমি ধর্ষণ মুক্ত সমাজ গড়তে চাই, তাহলে ওই ধর্ষণ মুক্ত সমাজ গড়তে চাই, ধর্ষণ মুক্ত আরজি কর নয়, ধর্ষণ মুক্ত মেডিকেল কলেজ নয়। তাহলে তার রিপ্রেজেন্টেশনে শুধু ডাক্তাররা কি করে থাকবে? এটা একটা বড় অংশ, এবং এটাই লিড করে ওই জায়গাতে যে ডাক্তাররা গেছে তাদের রাজনীতি করার ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু দিনের শেষে তারা রাজনীতির লোক নয়, তারা রাজনৈতিক খাঁজবাজগুলো নিয়ে প্রতিদিন কাজ করে না। একটা সময় আমরা দেখেছিলাম যে সময় আন্দোলনটা ফেড করছিল, সে সময় আমরা দেখছিলাম যে ওরা বলছিল যে আমরা আগামী 5 দিন কোনো কর্মসূচি নিচ্ছি না, কারণ পিজি এক্সাম আছে। আরে এভাবে একটা আন্দোলন চলে নাকি? পিজির এক্সাম আছে তো আছে, ঠিক আছে। সোজা কথা বলতে গেলে, বা আমি তোরটাকে যদি এটা নিয়ে যদি বুঝছি কারণটা বলি, যে নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধ করার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তো, কিন্তু নেপালের সরকার গিয়ে তারা ফেলে দিয়েছে যে ফেসবুক আমাকে চালাতে দাও, এটার জন্য ফাইনালি, এটার জন্য তো নয়, ঠিক আছে। মানে মোদ্দা কথা হচ্ছে যে এই মধ্যবিত্ত আন্দোলনের যেটা সমস্যা, যে একটা অত্যধিক ভালো মানুষ সাজার তাদের তাগিদ, এবং সবকিছু সব দিক বজায় রেখে, ঠিক আছে, যে আমাদের আমরা কোনো কিছু ইয়ে করতে দেবো না, আমরা খুব ভালো। আরে মধ্যবিত্ত শ্রেণীটাই তো ইনসিকিউর একটা শ্রেণী, মানে তাকে তৈরি করা হয়েছে ইনসিকিউর। ওইখান থেকেই তো আসে না যে পিজির এক্সাম চলছে তাই আমরা আন্দোলনটা খানিকদিন বন্ধ রাখলাম, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে গেলে আমরা হাত জোর করে মাথা নত করে কথা বলবো, এবং মূল সমস্যাটাকেই আমরা কখনো পয়েন্ট আউট করবো না, আমরা শুধু বলবো ধর্ষণটা বন্ধ করে দিলেই হবে, ঠিক আছে। তাতে করে ধর্ষণও কিছুই হবে না, মানে ধর্ষণ বন্ধ করবো, সিসিটিভি লাগাতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, কোনো কিছুই হবে না তাতে। তো ওই ইনসিকিউরিটি থেকে তৈরি হওয়া আন্দোলন বা যে কোনো রকম, অথচ আমি নিজেই আন্দোলন একদম গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে দেখেছি যে ওই আন্দোলন কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল একটা সময় তৈরি হয়েছে, মূলত সেপ্টেম্বরের মাঝখান থেকে শুরু করে অক্টোবরের শুরুর দিকটা পর্যন্ত, যখন কিন্তু আরামসে এই আজকে আমরা ওখানেই দাঁড়িয়ে, হ্যাঁ 1 বছর বাদে, যেই সময় কিন্তু
ওই সমাজের নিচু স্তরের যাদের নাম ওই বইতে আসবে না, কিন্তু যারা ভারতবর্ষের স্বাধীনতাটা এনেছিল তারা কিন্তু এই আন্দোলনের মানে খুব কাছাকাছি চলে এসেছিল। এটা ওই আন্দোলনের যারা নেতৃত্ব স্থানীয় জায়গায় ছিল তাদের দূরদর্শিতা বা তাদের ইনকেপেবিলিটি যে তারা সেই আন্দোলনটাকে ওই মানুষগুলোর সাথে সম্পৃক্ত করতে পারেনি যারা অ্যাকচুয়ালি তাদের হয়ে লড়াইটা লড়ে দিত। ঠিক আছে, সত্যিকারের লড়াইটা লড়ে দিত। ঠিক আছে, ফলে এটাই প্রবলেম মূলত। মানে আমার মনে হয় আমাদের মানে আমার জন্য এটা খুব একটা কালমিনেটিং পয়েন্ট আর কি, যে হ্যাঁ এই যে রেওয়াজটা চলে আসছে মানে গোটা বিশ্ব জুড়ে, যেখানে দাঁড়িয়ে কিছু মানুষের হাতে সম্পত্তিগুলো দেওয়া হচ্ছে, একটা সেন্ট্রালাইজ রুল চাপানোর চেষ্টা করা, সবাইকে সেইভাবে চলতে হবে, না চললে তার বিরুদ্ধে যা কিছু করা যেতে পারে দেখা যাচ্ছে, এবং তার বিরুদ্ধে কিছু আন্দোলন দানাবাদ্যও দেখা যাচ্ছে, তার মধ্যে কিছু সফল হচ্ছে, কিছু সফল হচ্ছে না। তার লক্ষণগুলো নিয়ে আমরা খানিকটা আলোচনা করলাম, এবং কোথায় সেটা সফল না হচ্ছে না আসলে। তুমি যখন কানেক্ট করছো না তোমার আন্দোলনটাকে অন্য জিনিসগুলোর সাথে, যখন লার্জার সমস্যাটার সাথে কানেক্ট করছো না, তুই ভালো মানুষ হিসেবে থাকতে যাওয়ার চেষ্টা করছো মূলত মধ্যবিত্ত টেন্ডেন্সি থেকে, সেইখানেই এই জায়গাগুলো ফেল করে। এবং ভারতে বোধ হয় এই ধরনের সরকার বা এই ধরনের সিস্টেম যেটা চাইছে যে তুমি একটা খুব বাধ্যের ওবিডিয়েন্ট সিটিজেন হও, মানে আন্দোলনটা এবং সেই বাধ্য হয়ে আন্দোলন করো, মানে বাধ্য ছেলে হয়ে আন্দোলন করো। ঠিক আছে, হ্যাঁ বাধ্য ছেলে হয়ে, ঠিক আছে, আমাদের ঠিক করে দেওয়া ইয়েতে। ঠিক আছে, তো বাধ্য সিটিজেন হও, কিন্তু সে বলছে না তুমি বাধ্য সিটিজেন হও, সে বলছে তুমি গুড সিটিজেন হও। তাহলে গুড সিটিজেনের মোড়কের সে বলছে বাধ্য সিটিজেন, বাট আমাদেরকে মনে রাখতে হবে গুড সিটিজেন মাস্ট নট বি আ গুড সিটিজেন এট অল। ঠিক আছে, হ্যাঁ মানে একটা গুড সিটিজেন হলে আসলে সে গুড সিটিজেন নয়। ঠিক আছে, তার তার সার্থকতা এখানেই যে সে মানে যেই মুহূর্তে তাকে গুড বলা হবে সে তার ওই গুড বলার প্যারামিটার গুলোকে চ্যালেঞ্জ করবে যে কেন আমাকে কেন গুড বলা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আরেকটা কথা আমি আমার দিক থেকে স্ল্যাশ বলতে চাই, যেটা পরিষ্কার হলো না, ওই আমি অনেক কথা বললাম, সেটা হচ্ছে যে যখনই এই মানে লাদাখের মূল যে প্রবলেমটা যেটা নিয়ে সোনাম ওয়াংচুক এতটা লাস্টের দিকে এতটা র্যাপিড অ্যাকশনে গেছে, সেটা হচ্ছে যে পুঁজিপতিদেরকে জীব বৈচিত্র্য, ভৌগোলিক বৈচিত্র্য এসবের কথা মাথায় না রেখে, যে জন্য 6 শিডিউল, পুঁজিপতিদেরকে জমি দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে তারা নিজেদের ইচ্ছা মতো যথেচ্ছ প্রজেক্ট তৈরি করবে। এখন এর মূল সমস্যাটা যেখানে আছে সেটা হচ্ছে যে, যেটা নিয়ে আমরা আগের দিনও লাস্ট পডকাস্টেও খানিকটা কথা বলেছিলাম, যে যেই মুহূর্তে তোমার বেসিক প্যারামিটারটা হবে মুনাফা, বাই ডিফল্ট তুমি চেষ্টা করবে মুনাফা ম্যাক্সিমাইজ করার জন্য, এবং সেই মুনাফা ম্যাক্সিমাইজেশনের খেলায় তুমি এর সামনে কিচ্ছু দেখতে পাবে না। ঠিক যেমন আমি কদিন আগে শুনলাম যে আমাদের আলিপুর চিড়িয়াখানা 300টি বিরল প্রাণীকে বেচে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই যে বেচে দেওয়া হচ্ছে কেন, মানে এটা তো কলকাতার সম্পদ ছিল, আলিপুর চিড়িয়াখানা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চিড়িয়াখানা, এবং এটা তো কলকাতার সম্পদ ছিল। তাহলে এই যে 10-এর সম্পদ হইতে আপন ভাগটুকু বুঝিয়ে লইলাম স্যার বলতো আর কি। ঠিক আছে, হ্যাঁ এই টেন্ডেন্সিটারই এক্সট্রিম ফর্মটা হচ্ছে ওইটা, যেটা আমরা আজকাল দেখি পশ্চিমবঙ্গে, যে পুকুর আছে, পুকুরটাকে বুঝিয়ে আমি ওখানে জমি বেচে দিলাম। জমিটা তো এখানের মানুষেরই ছিল, কিন্তু ওই মানুষের থাকলে হবে, ওই মানুষের মধ্যে 1-2% লোকের তাদের দখলে থাকতো। তো মুনাফার যখনই আমার লাইনটা মুনাফার লাইন হবে, তখন আর আমি সামনে কিছু দেখতে পাবো না। কোন পাহাড় ভেঙে গেল, পাহাড় ভেঙে আর এই সেফগার্ড তো আছেই যে যারা এই কাজটা করবে তারা প্রথম লাইনে ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, ফলে ওই জন্যই মুনাফার দিকে যাওয়া যাবে। একটা কথা খুব বলা হয় যে একটা ওই মানে একটা রাইট উইং প্রোপাগান্ডাই বলবো আমি, যে সরকার কোনো ব্যবসা চালাবে না। কেন? কারণ ব্যবসার মধ্যে একটা মুনাফা ব্যাপার আছে, ফলে সরকার যদি ব্যবসা চালায় তাহলে সে সিটিজেনের সাথে একটা মানে একটা কি বলবো একটা মিসট্রাস্টের জায়গায় যাবে। লাইনটা এরকম করে বলা যে দ্য গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে বিজনেস তারা চালাবে যারা সিটিজেনকে শুষে খাবে, আর সরকার তখন কিছু বলবে না, সেইটা কনফ্লিক্ট না। ঠিক আছে, সেটা কনফ্লিক্ট না, কনফ্লিক্ট কি সরকার বিজনেস চালাবে, আর একটা বিজনেস যখন চালাবে সেই বিজনেসটা তো ফিনান্স মিনিস্ট্রি দিয়ে রান হবে, সেই বিজনেসটা কোনো খারাপ কাজ করছে কিনা সেটা তো হোম মিনিস্ট্রি দ্বারা রান করবে, ফাইনালি প্রধানমন্ত্রী তো কথা বলবে। তাহলে বিজনেসের ওপরে তো সরকার বিজনেসটা চালাচ্ছে, ভুল কাজ করলে তার উপর স্যাংশন চালাতো। তাহলে যদি সরকার তাদেরকে ম্যানেজ করতে পারে তাহলে সরকার একটা বিএসএনএল চালাতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, নিজেকে ম্যানেজ করতে পারবে না, যে এত বড় দেশের বিজনেসটা চালাচ্ছে, তাহলে এটাকেও ডিসেন্ট্রালাইজ করে দাও, ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড করে দাও কিছু একটা। ঠিক আছে, হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ বল তুই কি বলছিলি? না, আমি বলছিলাম যে আমি ওটাই বলছিলাম যে এই ডিলেমাটার সাথেই পডকাস্ট শেষ করা যেতে পারে, যে গুড সিটিজেন মাস্ট নট বি আ গুড সিটিজেন। গুড সিটিজেন এট অল, ওই ডিলেমাটার সাথেই লোকটাকে শেষ করা যায়। এটা কার বক্তব্য আমরা বলছি? অবশ্যই
বা এই জাতীয় এই স্ট্রাকচারটা কার বক্তব্য এটা আমরা আর বলছি না, এটা আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি। তবে এটা আমাদের দুজনের কারো লাইন নয়, বা এই স্ট্রাকচারটা আমাদের দুজনের কারো বানানো না। এবং এটা সিটিজেনের রেসপেক্ট না, সিটিজেনের রেসপেক্টে আমাদেরই লাইন, ঠিক আছে? আর না, এটা ঠিক আছে, আমি সিটিজেনের এই জন্য রেসপেক্টে বললাম বলা। এই স্ট্রাকচারটা আমাদের বানানো স্ট্রাকচার না। যাই হোক, স্ট্রাকচারটা আজকে তাহলে পিয়ের আমরা পাওলো পাসিলিনি বলে একজন ফিল্ম মেকারের। যাই হোক, হ্যাঁ, যেটা বলে ভিডিও শেষ করা, একটা তো অবশ্যই গুড সিটিজেন মাস্ট নট বি আ গুড সিটিজেন অ্যাট অল। এবং সেই জায়গা থেকেই এই দাবি তোলা যে সোনাম ওয়াংচুক, কুমার খালিদ, সার্জিল ইমাম, এরা যারা আছেন, যারা সো কল পলিটিক্যাল প্রিজনার, তাদের মুক্তি বা অ্যাটলিস্ট তাদেরকে একটা স্বচ্ছ ট্রায়ালে আনা, এই দাবি তোলা আমরাও তুলছি, আপনারাও তুলবেন। বেশ, তবে এখানে থামা যাক। বেশ, ঠিক আছে, ধন্যবাদ।